Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of Almighty, and I am also well. Now I am going to start my class. So be attentive and enjoy my class. This is our ninth free live class, and in this class, I will talk about practical use of tense. এটা হচ্ছে আমাদের নবম ফ্রি লাইভ ক্লাস। গত ক্লাসে আমরা বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্বের উপরে কথা বলেছিলাম। এখন আমরা টেন্স, মডাল এবং সেমি মডাল, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা যারা বেসিকে খুবই দুর্বল বা আমরা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের খুবই সমস্যা হয়, আমরা সাবজেক্ট ভার্ব খুঁজে বের করতে পারি না, আমরা একটা বাক্য কিভাবে বাংলায় সাজাবো, কিভাবে ইংলিশে সাজাবো, এই জায়গাটাতে আমরা খুবই দুর্বল। আমরা অনেকে কথা বলতে গেলে সামান্য কিছু কথা বলার পরে আমাদের মুখ থেকে আর ইংলিশের একটি ওয়ার্ডও বের হয় না, একটি সেন্টেন্সও বের হয় না। তো এই জায়গাটাতে আমরা যদি টেন্স না পারি, টেন্স ভালোভাবে না বুঝি, তাহলে আমরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজটার কিছুই বুঝতে পারবো না। তো বেসিকে যারা দুর্বল তাদের জন্য আজ আমাদের এই ফ্রি লাইভ ক্লাস টেন্সের উপরে। তো এই ক্লাসটি করার পরে টেন্স সম্পর্কে, মডাল সেমি মডাল সম্পর্কে আশা করি কারো কোনো আর দুর্বল পয়েন্ট থাকবে না। আমরা সবাই একটি ক্লাসের মাধ্যমে টেন্স খুব ভালোভাবে বুঝতে পারবো। ক্যান ইউ হেয়ার মি? প্লিজ লেট মি নো দ্যাট। আমাকে কি শুনতে পারছেন সবাই? হ্যাঁ, স্ক্রিন কি দেখা যাচ্ছে প্লিজ? ওকে, থ্যাংক ইউ। তো কোনো সমস্যা হলে আমাকে একটু জানাবেন। আর এই ক্লাসের শেষে আমরা একটু প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব, আমরা কিভাবে হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি এই জায়গাটা আমরা দেখব। আমরা একটা প্যাসেজ রিড আউট করব, অর্থাৎ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের চারটা স্কিল শিখতে হয়: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল। এই চারটা স্কিল কিভাবে আমরা ডেভেলপ করা যায় সেই জায়গাটি আমরা দেখব। তো আশা করি সবাই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, এবং এই সময়টুকু আমার সঙ্গে থাকলে আমি মনে করি আপনার এই সময়টুকু বৃথা যাবে না। এখান থেকে টেন্স সম্পর্কিত আপনার আর কোনো সমস্যাই থাকবে না আজকের ক্লাসের পর থেকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এখন আমি আমার ক্লাসটা শুরু করছি। এটা প্রথমেই হচ্ছে আমি টেন্স নিয়ে কথা বলবো। টেন্স মূলত কি, টেন্সের বিষয়টা কি, আমরা টেন্স পারি না কেন? অনেকেই আমরা টেন্সের বিভিন্ন ক্লাস করেছি, আমরা টেন্স সম্পর্কে অনেক রুলস শিখেছি, অনেক বাক্য দেখেছি, কিন্তু আমরা টেন্স পারি না। এর জায়গার, এর দুর্বলতাটা কোথায়? দেখেন, আমরা জানি কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। খুব ভালোভাবে আমরা শুরু থেকে একটু খেয়াল করব। কোনো কাজ সংগঠিত হওয়া, এই কাজ সংগঠিত হওয়া কি? অর্থাৎ আমাদের একটি কথা ভালোভাবে মনে রাখতে হবে, দ্যাট ইজ কল্ড ভার্ব। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্বের পরিবর্তনকেই টেন্স বলা হয়। আমরা অনেকেই শুধু জানি যে ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিল, ইটেন মানে খেয়েছি। এই শব্দগুলো আমরা শুনতে শুনতে বড় হয়েছি, কিন্তু এটার পরিবর্তন কিভাবে হয়, এটার পরিবর্তনের সিস্টেমটা, ওয়েটা কি? সবকিছুর একটা সিস্টেম থাকে না? আমি এখান থেকে ঢাকায় যাব, আমি বিভিন্ন ভাবে যেতে পারি। আমি বাই এয়ার, বিমানে করে যেতে পারি, আমি সড়ক পথে যেতে পারি, আমি নদী পথে যেতে পারি। আমার একটা যাওয়ার পথ তো আছে। তো টেন্সটা শেখার সঠিক পথটা কি? হিয়ার ইউ ক্যান সি, এখানে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। কাজটা কেমন? অর্থাৎ ভার্ব। আমি একটা কথা বললাম যে আমি ভাত খাই, আমি একটা কথা বললাম আমি ভাত খাই, এখানে আমি বাদ দিয়ে দিলাম, ভাত বাদ দিয়ে দিলাম, খাওয়াটা থাকলো। তো খাওয়া কি একটা ক্রিয়া? ভার্ব। কি হলো? আমি ভাত খাই। ভালোভাবে লক্ষ্য করবো আমরা সবাই। এই কথাটা খাই বললে কখন বুঝায়? বর্তমান কালে খাই। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। আর এই কাল বুঝি না বিধায়, এই কালটা না বোঝার কারণে আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। যারা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে চাচ্ছেন, আমার ক্লাসটা আজকে থেকে একটু নিয়মিতভাবে, যে কয়েকটা আমি ফ্রি লাইভ ক্লাস করব, আমার সঙ্গে একটু থাকবেন, আপনার সময়টা বৃথা যাবে না, আমি এতটুকু বলতে পারি। তো দেখেন, বললাম টেন্স শব্দের অর্থ কাল, আর কাল শব্দের অর্থ টাইম। টাইম মানে কি? সময়। তো এই ক্রিয়া বিভিন্ন সময়ে পরিবর্তন হচ্ছে। আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো। দেখেন, তিনটা কথা বলেছি। খাই বললে কখন বুঝায়? আমি বর্তমান কালে খাই। খেয়েছিলাম, এটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 দিন, 10 দিন আগে বুঝায়। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আরেকটা কি বলবো? আমি ভাত খাইবো। এই সময়টা কিন্তু এখন আমার এসে পারেনি, ভবিষ্যতে হবে। তো যে কাজটা ভবিষ্যতে হবে সেটা ভবিষ্যৎকাল, যেটা বর্তমানে সাধারণভাবে হয় সেটা বর্তমানকাল, আর যেটা অতীতে হয়ে গিয়েছে এটা অতীতকাল। আমরা সহজে ভার্ব এবং টেন্স
এই দুইটা বিষয় একই মুদ্রার এপিঠ ওপিঠ, এটা বুঝতে হবে আমাদের। একটা কয়েন, এটার এই পিঠ এবং ওই পিঠ যেমন একই সঙ্গে সংযুক্ত থাকে, টেন্স অ্যান্ড ভার্ব, ভার্বের পরিবর্তনকেই টেন্স বা কাল বলে। আপনারা সবাই এতটুকু নিশ্চিত হতে পেরেছেন যে ভার্বের ভিন্ন ভিন্ন সময়ের পরিবর্তন। আমি ক্লাসটা শুরু করেছি 5 মিনিট আগে, এটা আমার কাছে এখন অতীত, এটা কিন্তু আমার কাছে এখন অতীত। কিন্তু এই যে টাইমটা রানিং চলছে, এটা হচ্ছে বর্তমান। আমি কথা বলছি, আমার মুখ থেকে কথাটা, সেন্টেন্সটা যখনই বের হচ্ছে, সেকেন্ডের ভিতরে এটা কিন্তু অতীত হয়ে যাচ্ছে, পাস্ট। আর যে কথাগুলো আমি ক্লাসটা এখনো শেষ করে পারিনি, এই ক্লাসটা আমি যখন শেষ করব, তখন কিন্তু সেই সময়টা এখনো এসে পারিনি, দ্যাটস ফিউচার। অর্থাৎ বলা হচ্ছে টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আবার প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। তো আমরা জানলাম যে টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে দেখেন আমাদের ভুলটা, আমরা এতদিন টেন্স শিখতে পারিনি, কথা বলা শিখতে পারিনি। এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা সব কয়টি টেন্স একসঙ্গে শিখতে যাই, আমরা সব টেন্স গুলো শিখেও ফেলি, কিন্তু আমরা টেন্স ব্যবহার করে প্র্যাকটিক্যালি কিভাবে কথা বলতে হয় এইটা আমরা পারি না। আমরা কিছু প্যাসেজ একটু অ্যানালাইসিস করব, সেই প্যাসেজ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কোনটা কোন টেন্স, কিভাবে টেন্সটা এখানে কাজ করে, আমরা সেই প্র্যাকটিক্যাল জায়গা একটু দেখব। তো সবাই আমার সঙ্গে একটু ধৈর্য ধরে থাকার চেষ্টা করবেন। প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের 12টা টেন্স, সবগুলা জানার প্রয়োজন হয় না। দেখেন প্রথমে আপনাদের এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম, যারা স্পোকেন ইংলিশ আইএলটিএস করতে চাচ্ছেন, ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চাচ্ছেন, বা ফরেন কান্ট্রিতে যেতে চাচ্ছেন, 12টা টেন্স আমি বলবো তাদের জন্য প্রয়োজন নাই। আপনারা মনে করতে পারেন স্যার এটা কি কথা বললো। অবশ্যই এই জায়গাটা দেখেন, প্র্যাকটিক্যাল কমিউনিকেশন, প্র্যাকটিক্যাল কমিউনিকেশন কনভারসেশনের জন্য শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার সিম্পল বা ইনডেফিনিট টেন্স এর ব্যবহারটা বেশি হয়ে থাকে। কি বললাম? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, এবং এদের প্রত্যেকটার কন্টিনিউয়াস। এই 6টি টেন্স বেশি ব্যবহৃত হয়ে থাকে। সঙ্গে আরেকটি টেন্স থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা সারাদিন, আমরা মানে 24 ঘন্টার ভিতরে আমাদের ডে টু ডে লাইফে যত কথা বলি, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটাও বেশ পরিলক্ষিত হয়। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশন পাস্ট এবং ফিউচার টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয় না বললেই চলে। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল, এই যে পাস্ট টেন্সের ব্যবহার, একটু ভেবে দেখেন তো, এই পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা আমরা সারা দিনের ভিতরে কিন্তু একবারও আমরা এটা করি না। তো ওই টেন্স গুলো আমি শিখবো, আমি অবশ্যই দেখাবো, কিন্তু কথা বলার জন্য আমাদের 7টি টেন্স খুব বেশি প্রয়োজন। অর্থাৎ প্রত্যেকটার ইনডেফিনিট কন্টিনিউয়াস, তো এইটা 3টা টেন্সের 6টি টেন্স, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের কথা বলার ক্ষেত্রে যে টেন্স গুলা বেশি ব্যবহৃত হয়, সেইগুলো আমরা খুব ভালোভাবে শিখবো এই চ্যাপ্টার থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় অল অ্যাবাউট অফ সিম্পল টেন্স। আমি 12টা টেন্সের আপনাদের দেখাবো। তো প্রথমেই দেখাবো হচ্ছে প্রত্যেকটার ইনডেফিনিট টেন্স গুলা কেমন হয়। সারাদিনের আমাদের কথাবার্তার 90 থেকে 95%, 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের স্টাডি করতে হবে। কেন করতে হবে? আমরা সারাদিনে যে কথা বলি, এই কথার 90 থেকে 95 ভাগ কথাবার্তা কিন্তু আমরা এই টেন্স ব্যবহার করি, অর্থাৎ প্রত্যেকটির সিম্পল টেন্স। হ্যাঁ, ইউ ক্যান সি। অর্থাৎ আমরা সারাদিনের যে কথা বলি, এই কথার যদি বেশিরভাগ কথাই আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট হয়, তো আমরা সেই ইনডেফিনিট টেন্স গুলো একটু ভালো করে দেখব। দেখেন প্রথমেই দেখতে পাচ্ছি আমরা পাস্ট সিম্পল টেন্স, দ্যাট ইজ কল্ড পাস্ট ইনডেফিনিট টেন্স। কোনো কাজ অতীত কালে শেষ হয়েছিল, দেখেন ডেফিনেশনটা আমরা খুব ভালোভাবে একটু দেখব। কোনো কাজ অতীত কালে শেষ হয়েছিল, অর্থাৎ 10 ঘন্টা আগে, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন আগে শেষ হয়েছিল, কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই। এমন ধরনের যত সেন্টেন্স পৃথিবীতে আছে, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমানে নেই, তাকে পাস্ট সিম্পল টেন্স বলে। বাংলায় কিভাবে আমরা চিনবো যে এই বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্স? অর্থাৎ বাংলা ক্রিয়াপদের সাথে বা বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন, নি,
নাই, এই শব্দগুলা থাকবে। যেমন যদি বলি, একটু আমরা সবসময় এক্সাম্পল পছন্দ করি, আমরা কিন্তু রুলগুলো আমরা বেশি মনে রাখতে পারবো না। দেখেন, একটা কথা মনে রাখবেন, আমরা শুধু স্ট্রাকচার, আমরা শুধু রুল শিখে শিখে আমরা আমাদের লাইফটাকে একেবারে স্পয়েলড করে ফেলেছি। আমরা একটু এক্সাম্পল দেখব, এক্সাম্পল থেকে আমরা রুল তৈরি করব। শত শত রুল রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আপনি কয়টা রুল মনে রাখবেন বলেন? তো একটা জিনিস মনে রাখবেন, লাম লেম ল তাম তেম ত, একটা ছন্দ আকারে বললাম, বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন, নি, নাই, এই শব্দগুলা থাকে। কেমন দেখি, সে একটা ছবি এঁকেছিল, হেয়ার ইউ ক্যান সি, এঁকেছিল, এখানে সে একটি ছবি, এই তিনটা শব্দ আমি বাদ দিব। কেন বাদ দিব? আগে আমি টেন্সটা আইডেন্টিফাই করব। তো এখানে ভার্ব নিয়ে আমাকে একটু গবেষণা করতে হবে। মাত্র 1-2 সেকেন্ডের ভিতরে আপনি টেন্স খুঁজে বের করতে পারবেন, 1 সেকেন্ডের ভিতরে। আর যখন আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে চাইবেন, তখন কিন্তু আপনার চিন্তা করার সময় থাকবে না। আপনার ব্রেনে যে কথাগুলো বাংলাতে আসছে, সেইগুলো আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন কিভাবে? শুধু ভার্বটা খেয়াল করতে হবে। আপনাকে আমি যদি বলি যে সে একটা ছবি এঁকেছিল, বলেন তো কোন টেন্স? এটা ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ডের ভিতরে আপনাকে উত্তর দিতে হবে। কিভাবে? আমি যে বললাম সে ছবি এঁকেছিল, আপনাকে চিন্তা করতে হবে যে এখানে ভার্ব কি, এঁকেছিল, তাহলে ল রয়েছে, এটা পাস্ট টেন্স। এটা লাম লেম ল তাম তেম ত, এটা থাকলে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। এই যে বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন, নি, নাই, এই শব্দগুলা থাকে। সে একটি ছবি এঁকেছিল, কি হবে? হি ড্রিউ আ পিকচার। দেখেন, আমরা স্ট্রাকচারটা একটু পরে দেখি। সে একটা গাড়ি চালিয়েছিল, সে ইংরেজিতে কথা বলেছিল, বাবা গতকাল বাড়ি এসেছিলেন, আমি একটা মোবাইল ফোন কিনেছিলাম, আমি গত সপ্তাহে একটি মোবাইল ফোন কিনেছিলাম। একটু খেয়াল করেন, বাংলার যে ক্রিয়াপদগুলো রয়েছে, এর প্রত্যেকটা ক্রিয়াপদের শেষে কিন্তু এই শব্দগুলো, এই অক্ষরগুলো রয়েছে, লাম, লে, লেন, নি, নাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলো থাকবেই। কোথায়? পাস্ট টেন্সে, পাস্ট ইনডেফিনিট টেন্সে। হি ড্রিউ আ পিকচার, এখানে গঠন প্রণালীটা খুব সহজ, আমরা একবার দেখলে মনে রাখতে পারবো। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর কিন্তু ভার্বের ভি টু ফর্ম বসাতে হবে। এইবার দেখেন, আমি একটু একটা ভিন্ন জায়গায় চলে আসছি। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন আমাকে জানতে হবে এই ভার্বের ভি টুটা কেমন, এটা দেখতে কেমন। এই যে সে একটা ছবি এঁকেছিল, আপনি এই শব্দটা জানেন, ড্র শব্দের অর্থ আঁকা। ড্র শব্দের অর্থ কি বলেন তো? আঁকা। এখানে আমি লিখলাম DRAW। দেখেন, ড্র, এই ড্র, এই কিন্তু ভি টু ফর্ম হচ্ছে ড্রিউ, DREW। তো এই ড্র থেকে ড্রিউ কিভাবে আসলো, আর এর ভি3 ফর্ম বা ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্মটাও কেমন হয়, এটাও আমাদেরকে জানতে হবে, দেখতে হবে, মুখস্থ করতে হবে। তো এই যে টেন্স, দেখেন, সে একটা ছবি আঁকে, হি ড্রস আ পিকচার। কিন্তু যদি বলি সে একটা ছবি এঁকেছিল, হি ড্রিউ, এই ড্রিউ আপনি কোন জায়গায় পেলেন, এটা কোথা থেকে আসলো? এর জন্য আমাকে একটু ফিরে যেতে হবে এই জায়গাটিতে। দেখেন, এগুলাকে বলা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। আমরা কথা বলতে গেলে, আমরা কথা বলতে গেলে বলি যে ভোকাবুলারি মুখস্থ করতে হবে, ভোকাবুলারি এবং গ্রামারের বিভিন্ন রুল মুখস্থ করতে হবে, জানতে হবে। তো ভোকাবুলারি বলতে আমরা মূলত কিসের ভোকাবুলারি বুঝাই বলেন তো? ভোকাবুলারি বলতে আমরা মূলত এই ভার্বের যে পরিবর্তন, কনজুগেশন অফ ভার্ব, এই ভোকাবুলারি গুলো আপনি যত বেশি মুখস্থ করবেন, যত বেশি আপনি এইগুলো নিতে পারবেন, তত বেশি আপনি বাক্য তৈরি করতে পারবেন। এমনি সাধারণ যে ভোকাবুলারি গুলো, ওয়ার্ড মিনিং, এগুলো তো আমরা পারি, এগুলো আমরা দেখে মুখস্থ করতে পারি। কিন্তু ভার্বের যে পরিবর্তন, এখানে দেখেন ড্র রয়েছে, এই যে ড্র শব্দের অর্থ আঁকা, ড্র, ড্রিউ, ড্রন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি রয়েছে গো, গো, ওয়েন্ট, গন। আপনাকে যদি বলা হয় আমি স্কুলে যাই, সহজে বলতে পারবেন আই গো টু স্কুল। কিন্তু যারা নতুন আমরা শিখছি ল্যাঙ্গুয়েজটা, যদি বলা হয় আমি স্কুলে গিয়েছিলাম, কি বললাম? আমি স্কুলে গিয়েছিলাম। এখানে আপনি যদি গো শব্দের অর্থ যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন্ট না জানেন, বাক্যটা আপনি করতে পারবেন না। যদি বলা হয় সে স্কুলে গিয়েছে, সে স্কুলে গিয়েছে, এই বাক্যটা যখন আপনি বলবেন, তখন এই গন শব্দটা আপনার কাজে লাগবে। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। তো এইগুলা যদি পূর্ব থেকে আমরা মুখস্থ না করি, আমরা যদি এইটা না জানি, আমরা এই জায়গাটিতে বাক্য তৈরি করতে পারবো না। যেমনটি এখানে দেখিয়েছি, সে একটা ছবি এঁকেছিল, এই জায়গাটা হেয়ার ইউ ক্যান সি, সে একটা ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার। সে ইংরেজিতে কথা বলেছিল, হি স্পোক ইন ইংলিশ। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস।
আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি গতকাল একটা মোবাইল ফোন কিনেছিলাম, আই বট আ মোবাইল ফোন ইয়েস্টারডে। দেখেন, বট ব্যবহার করেছি, ড্রিউ ব্যবহার করেছি, ড্রপ ব্যবহার করেছি, স্পোক ব্যবহার করেছি। এই শব্দগুলা কিন্তু সব এই কনজুগেশন অফ ভার্বেরই এক একটা অংশ। তো এই যে ভার্ব ফর্ম, এই যে টেন্স শিখছি, এই টেন্সের পরিবর্তনটা কোথায়? এই ভার্বের পরিবর্তনই হচ্ছে টেন্স। ভার্বের পরিবর্তনটাই হচ্ছে টেন্স। হিয়ার ইউ ক্যান সি, এই যে পরিবর্তন, এই ভোকাবুলারি, এটাই কিন্তু আমাদেরকে জানতে হবে। ভার্বের পরিবর্তনটাই হচ্ছে টেন্স, আর কিচ্ছু না। দেখেন, যদি বলা হয় সে একটা গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার। সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন আ কার। হি হ্যাজ ড্রিভেন এ কার। আমি এক জায়গায় ড্রাইভ ব্যবহার করেছি, এক স্থানে ড্রোভ ব্যবহার করেছি, আরেকটা জায়গায় ড্রিভেন ব্যবহার করেছি। তিনটা জায়গায় আমি তিনটা ভার্বের ফর্ম ব্যবহার করলাম। আমি কি কখনো, দেখেন, সে গাড়ি চালিয়েছিল, সে গাড়ি চালায়, সে গাড়ি চালিয়েছে, আমি কি কখনো হি সাবজেক্ট এবং এ কার একটি গাড়ি, এই দুইটা বিষয় কি পরিবর্তন করেছি? কোনো বাক্যে কিন্তু আমি পরিবর্তন করিনি তিনটা বাক্যের। আমি শুধু পরিবর্তন করেছি ভার্বের পরিবর্তন। কিসের পরিবর্তন বলেন? এই ভার্বের পরিবর্তনকেই টেন্স বলেন। এইটা যারা আমরা সহজে বুঝতে পারবো, টেন্স তাদের জন্য খুব সহজ হবে। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইবো। এখানে আমি এবং ভাত, এই ওয়ার্ডগুলোর কোনো পরিবর্তন হয়নি। আমি ভাত খেয়েছিলাম, এখানে আমিও এবং ভাত রয়েছে। আমি ভাত খাইবো, এখানে আমিও এবং ভাত রয়েছে। শুধু পরিবর্তন হলো ক্রিয়ার। এক জায়গায় বললাম খাই, আরেকটা জায়গায় খেয়েছিলাম, আরেকটা জায়গায় খাইবো। তো এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা গঠন প্রণালী। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন। সাবজেক্ট কি? সে একটি ছবি এঁকেছিল, সাবজেক্ট বা কর্তা হচ্ছে হি, আর একে ছিল, সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। তো ভার্বের কোন ফর্ম বসবে? যেহেতু পাস্ট সিম্পল টেন্স, ভার্বের ভি টু। মনে রাখবেন, পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল টেন্সের গঠন প্রণালী খুবই সহজ। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের ভি টু, তারপর এক্সটেনশন। তো এই যে ভার্বের ভি টু, ভার্বের ভি ওয়ান, ভি থ্রি, এইগুলো কিন্তু আমাদের আগের থেকে একটু মুখস্থ করতে হবে। যারা এই ক্লাসটা করছেন, আমি এই পিডিএফ শিটটা, এইটা আপনাদের সুবিধার্থে পাঠিয়ে দিব। এইগুলো আপনারা একটু বাসায় বসে মুখস্থ করবেন। দেখবেন আপনি, আমি যখন বলবো যে সে একটা গাড়ি চালায়, সে একটা গাড়ি চালিয়েছিল, সে একটা গাড়ি চালাবে, আপনি কিন্তু গাড়ি ইংরেজি জানেন, সে ইংরেজি জানেন, চালানো ইংরেজিও জানেন। কিন্তু যদি বলি চালিয়েছিল, এই ড্র থেকে আসবে, ড্রাইভ থেকে আসবে ড্রোভ। একে ছিল, তাহলে ড্রিউ থেকে আসবে, ড্র থেকে আসবে ড্রিউ। ড্র, ড্রিউ, ড্রন। অর্থাৎ এই ভার্ব ফর্ম গুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। দেন প্রেজেন্ট সিম্পল টেন্স। দেখেন, এই একটা ক্লাসের শুরুতেই জয়েন করে আপনারা বুঝবেন না। একটা ক্লাস দেখতে গেলে, একটু ভালোভাবে বুঝতে গেলে, শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াস। যখন আমরা একটা নাটক দেখি, ধারাবাহিক নাটক, এখানে কিন্তু আমরা শুরু থেকে না দেখলে আমরা এগুলো বুঝতে পারবো না। আমরা এখান থেকে একটু দেখলাম, ওখান থেকে একটু দেখবো, এইভাবে কিন্তু হয় না। ল্যাঙ্গুয়েজটা অনেক জায়গায় আমরা অনেক রকমের ক্লাস করি। ইউটিউবে আজকে একটা ক্লাস দেখলাম, কালকে অন্য স্যারের একটা ক্লাস দেখলাম। এখানে যদি আপনি ধারাবাহিকতা মেনটেন না করেন, একটা ক্লাস এ টু জেড যদি না দেখেন, তাহলে বোঝা যায় না। তো আমার ক্লাসটা শেষ পর্যন্ত একটু থাকেন, কিভাবে টেন্স ব্যবহার করে আমরা নতুন নতুন বাক্য গঠন করতে পারি, কিভাবে আমরা আমাদের এই কথা বলাটা আরো বেশি ইজি করতে পারি, সেই বিষয়গুলো আপনাদের আমি খুব ভালোভাবে দেখিয়ে দিব। ক্যান ইউ হেয়ার মি? প্লিজ লেট মি নো দ্যাট। শুনতে পারছেন সবাই? জি স্যার, জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন, একটু ধৈর্য ধরেন, আপনার এই সময়টা বৃথা যাবে না। আমি এতটুকু বলতে পারি, টেন্সের একটি ক্লাস থেকে আপনাদের সব সমস্যাগুলো সমাধান হবে। তো এরপর দেখবো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। বর্তমান কালটা কেমন হয়? নিশ্চয়ই আমার সংজ্ঞার ভিতরে রয়েছে যে বর্তমানে যা কিছু হয়ে থাকে বা ঘটে থাকে, তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। কি বললাম? বর্তমান কালে হয়। কেমন? আমি স্কুলে যাই, সেই স্কুলে যায়, তারা ফুটবল খেলে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য পূর্ব দিকে ওঠে, সে প্রতিদিন এখানে আসে। আমি প্রতিদিন একটি ডিম খাই, আমি প্রতিদিন ফুটবল খেলি। এই যে কথাগুলো, অর্থাৎ বর্তমান কালে যা কিছু হয়, তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। মনে রাখবেন, আমরা বলেছিলাম যে আমাদের সারাদিনের যে কথাবার্তা, এখান থেকে 90 থেকে 95% কথা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট ব্যবহার করি। কেমন একটু দেখবো। কোনো কাজ বর্তমানে হয় এমন বুঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। অতীতেও হবে না, ভবিষ্যতেও হবে না। সাধারণত প্রতিদিনের বা বর্তমান কালের কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট, চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য যখন বুঝাবে সাইন্টিফিক ট্রুথ, হ্যাঁ, 2 আর 2 যোগ করলে 4 হয়। ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ট্রুথ, আকবর বাংলা সাল চালু করেন। এই যে যে ঘটনাগুলা, এগুলাকেও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। কয়েকটা কথা বলেছি। অভ্যাসগত সত্য অর্থাৎ রেগুলার হ্যাবিট,
চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, এগুলাও, এই কথাগুলাও কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে, বর্তমান কালে হবে। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের সাথে রস্বই এ ও অন্ত্যেষ্টিয় এই শব্দগুলো থাকে, যাই, যাও, যায়, খায়, এমন শব্দ থাকবে। অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হবে, সাবজেক্টের পরে ভার্বের একটা বর্তমান সময়ের উল্লেখ থাকবে। কেমন দেখেন, কিন্তু এখানে বলা হয় কি, আমরা সবাই জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরে একটা অতিরিক্ত এস বা ই এর যোগ করতে হয়। সাবজেক্ট কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হলে তখন কিন্তু আমার ভার্বের পরে এস বা ই এর যোগ করতে হয়। সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন, অর্থাৎ সাবজেক্ট এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। খুবই সহজ একটা টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। অর্থাৎ সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন দেখেন, আমি স্কুলে যাই, আমি কিভাবে চিনবো এই টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? এটা চেনার খুব সুন্দর একটা উপায় রয়েছে। সেই উপায়টা হচ্ছে, আমি বলেছি আমার একটু আগে যে বাংলা ক্রিয়াটা লক্ষ্য করতে হবে। আমি এবং স্কুল, এখানে আমাকে লক্ষ্য রাখার দরকার নেই। আপনি লক্ষ্য রাখবেন যাই, ক্রিয়াটা কি বলেন? যাই। তাহলে যাই বললে কখন বুঝায়? নিশ্চয়ই অতীতকাল বুঝায় না, ভবিষ্যৎকাল বুঝায় না, বর্তমান কাল বুঝায়। বর্তমানে, আমি বর্তমানে স্কুলে যাই, তাহলে এর বাক্যের গঠন প্রণালীটা কি হবে? সাবজেক্ট প্লাস যাওয়া, ভার্বের বেস ফর্ম হচ্ছে যাই, তাহলে কি হবে? গো, আই গো। কোথায় যাই? স্কুলে যাই, টু স্কুল, স্কুলের আগে একটা প্রেপজিশন দিতে হয়, কাছে, দিকে, প্রতি, কাছে, দিকে, প্রতি, এইটা বুঝালে টু বসে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। ক্যার ইউ ক্যান সি, সে স্কুলে যায়। দেখেন এখানে একটু আগে বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন, কর্তা যদি থার্ড পারসন হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের পরে এস বাই এস বসে। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। কিন্তু আমি সাবজেক্টের জায়গায় যখন একটা থার্ড পারসন ফর্ম নিয়ে আসবো, হি, হি বললে কি থার্ড পারসন ফর্ম বোঝায়, এবং এটা সিঙ্গুলার, একজন। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। দেখেন, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা কিন্তু চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে রাইজেস কেন হলো? কারণ এখানে দ্য সানটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন। সে প্রতিদিন এখানে আসে, হি কামস হেয়ার এভরিডে, হি কামস হেয়ার এভরিডে। দেখেন এই যে কামের পর এস বসেছে, রাইজের পর ইয়েস, রাইজেস, হ্যাঁ, হি গোজ, গোর পর ইয়েস বসেছে। এইটা 12টা টেন্সের শুধুমাত্র একটা জায়গায় বসবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ভার্বের পরে এস বা ইয়েস হয় যদি ভার্বের পূর্ব পাশের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়। তাহলে কি হয়? তাহলে কিন্তু ভার্বের পরে এস বা ইয়েস যোগ করতে হয়, আর কোথাও কিন্তু যোগ করা যাবে না। একটু মনে রাখবেন, আকবর ইনোভেটস বাংলা ইয়ার, আকবর বাংলা সাল চালু করেন। দেখেন, সম্রাট আকবর বাংলা সাল চালু করেছিলেন আরো শত শত বছর আগে, কিন্তু এটা ইনোভেটস, এটা পাস্ট টেন্সে না হয়ে এটা প্রেজেন্ট টেন্সে কেন হলো? সহজ একটা সংজ্ঞা, এখানে বলেছি যে ঐতিহাসিক সত্য, এটা একটা হিস্টোরিক্যাল ট্রুথ যে সম্রাট আকবর বাংলা সাল চালু করেছিলেন। তো যেহেতু ঐতিহাসিক সত্য, আমরা কিন্তু এটাকে অতীতে ব্যবহার করতে পারবো না, আমরা এটা প্রেজেন্ট টেন্সে বলতে হবে, সম্রাট আকবর বাংলা সাল চালু করেন। এখানে সম্রাট আকবর বাংলা সাল চালু করেছিলেন এমনটি যদিও লেখা থাকে, আপনাকে ট্রান্সলেট করতে হবে ইউজেস ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আকবর ইনোভেটস বাংলা ইয়ার। ইনোভেটস কেন হলো? কারণ যেহেতু আকবর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, তাই এখানে এস হয়েছে। দেখেন, এই যে এর গঠন প্রণালীটা কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। খুব ইজিলি দেখবেন আমার ক্লাসগুলো, কিন্তু আমি বলেছি যারা বেসিকে খুবই দুর্বল, এই টেন্সের ক্লাস করার পরে আমি মনে করি বেসিকে কোনো সমস্যা থাকবে না, যদি আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন ফর্ম, অর্থাৎ ওই যে বলেছি কনজুকেশন অফ ভার্ব আপনাদের দেখিয়ে এসেছি, ওই কনজুকেশন অফ ভার্ব গুলা কিন্তু আপনাদের একটু মুখস্থ করতে হবে। তো এইটা মুখস্থ করার একটা সুন্দর সিস্টেম রয়েছে, এটা আমি একটু পরে দেখাবো। এই ফিউচার টেন্সটা দেখিয়ে তারপর ওই জায়গাটা দেখাবো যে কিভাবে আপনি অল্প পরিশ্রমে দ্রুত সময়ের ভিতরে অনেক ভার্ব ফর্ম মুখস্থ করতে পারবেন। এর একটা নিনজা টেকনিক আপনাকে দেখাবো। তো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, এগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে কিন্তু আপনার অন্য কোনো
কিছু চিন্তা করার দরকার নেই। আর বাংলা ক্রিয়াপদে আপনি কিভাবে বুঝবেন যে এই শব্দগুলা, এই বাক্যগুলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? এগুলো চিনিবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের সাথে রস্বই এ ও অন্ত্যেষ্টিয় এই অক্ষরগুলো থাকে, যেমন যাই, যাও, যায়, এগুলা থাকে। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হবে এখানে। যেহেতু প্রেজেন্ট টেন্স, এখানে ভি2 বা ভি3 আনার কোনো প্রশ্ন ওঠে না। এটা কিন্তু সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, মনে রাখবেন। এইবার আমরা দেখব ফিউচার সিম্পল টেন্স। আমরা কিন্তু প্রত্যেকটা কথা বলতে গেলে যে টেন্স গুলা বেশি প্রয়োজন, আমরা সেই জায়গাটা আগে ফোকাস করব, দেন অন্য টেন্স গুলা দেখব। তো ফিউচার সিম্পল টেন্স কেমন হয়? কোনো কাজ ভবিষ্যৎকালে সংঘটিত হবে এরূপ বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। ভবিষ্যৎকালে হবে, আমি আগামীকাল ঢাকা যাব, সে একটি মোবাইল ফোন কিনবে, আমি একটা বাড়ি তৈরি করব। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হবে এমন বুঝালে তার কালকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। দেখেন, আমরা এই কাল, টেন্স মানে টেন্সের বাংলাটা হচ্ছে কাল, এই কাল বুঝতে পারি না বিদায়, এই কাল না বোঝার কারণে এই কালটা আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। আমরা অনেকেই কিন্তু টেন্স, এখানে আমি আনমিউট করব, টেন্স জিজ্ঞাসা করব, আমরা 99% ভালোভাবে টেন্স পারি না। একটু খেয়াল করে দেখবেন। আর টেন্স পারি না বিধায় আমরা ফ্লুয়েন্টলি ইংরেজি কথা বলতে পারি না, আমরা লিখতে পারি না। টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের সোল, আত্মা বলা হচ্ছে টেন্সকে। তো এই টেন্সটা যদি ভালোভাবে আমরা পারি, আমাদের 40 থেকে 50% জায়গা ল্যাঙ্গুয়েজটাতে আমরা কভার করতে পারবো। এই জায়গাটা আমরা সহজে কভার করতে পারবো কিভাবে? যদি আমরা টেন্সটা ভালোভাবে শিখি। হ্যাঁ, ইউ ক্যান সি কিভাবে আমরা সেই চিনবো যে এটা ফিউচার সিম্পল টেন্স। বাংলায় চিনিবার উপায় ক্রিয়াপদের শেষে এই শব্দগুলো, এই সিম্বল গুলো থাকবে, অক্ষরগুলো থাকবে ব, বে, বা, বেন। মনে রাখবেন, ব, বে, বা, বেন। যদি কোনো শব্দের শেষে, যদি কোনো সেন্টেন্সে ভার্বের শেষে আপনি এই শব্দগুলা দেখতে পান, ব, বে, বা, বেন, তখন আপনি মনে করবেন এটা ফিউচার সিম্পল টেন্স। দেখেন, কথা বলতে গেলে আপনাকে বলা হলো যে ইনস্ট্যান্ট আপনি কোনো বিষয়ের উপরে ইংলিশে একটা অ্যাড্রেস দিতে হবে, একটা বক্তব্য রাখতে হবে, একটা ভাষণ দিতে হবে। তো আপনি ইংলিশে যখনই কথা বলতে যাবেন, আমরা বাঙালি মানুষ, আমাদের ব্রেনে, মস্তিষ্কে কিন্তু বাংলা ভাষাটা সেট আপ করা রয়েছে। আপনি যখনই ইংলিশে বলতে যাবেন, দেখবেন ওই শব্দগুলো আগে আপনার ব্রেনে বাংলায় চলে আসছে। তো যেহেতু বাংলায় আসে, আমরা বাঙালি মানুষ, ওই বাংলা সেন্টেন্স গুলাকে ইংলিশে ট্রান্সলেট করে দিলেই তো আমার স্পোকেন হয়ে গেল। আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলা করি, এই কাজগুলা বাংলায় আপনি একটু মনে মনে সাজাবেন। আগামী ক্লাসে যারা আমার ক্লাসে উপস্থিত থাকবেন, আমার এই কাজটি আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো। এখানে সারাদিন আপনারা যা যা করেন, আজকেই ক্লাস শেষের পরে একটু ডায়েরিতে লিখবেন। সকালে আমি সকাল 6:30টায় ঘুম থেকে উঠেছি, তারপর আমি দাঁত ব্রাশ করেছি, আমি অজু করেছি, ফজরের নামাজ পড়েছি, তারপর আমি ব্রেকফাস্ট করেছি, আমার অফিসের জন্য রওনা দিয়েছি, অফিসে 5টায় অফিস শেষ করে বাসায় ফিরে এসেছি, আমার পরিবারকে সময় দিয়েছি। আপনি সিকোয়েন্স অনুসারে লিখবেন। এইবার একটু চেষ্টা করবেন যে ওইগুলা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা যায় কিনা। ওখানে প্রত্যেকটা বাক্য কোনটা কোন টেন্স এটা আইডেন্টিফাই করবেন। দেখবেন প্রত্যেকটা বাক্য কোনো না কোনো টেন্সের ভিতরে পড়বে। তো এখানে কিভাবে আমরা দেখব যে ফিউচার সিম্পল টেন্স কিভাবে হবে? বাংলা ক্রিয়াপদের সাথে ব, বে, বা, বেন এগুলা থাকলেই সেটা ফিউচার টেন্স হবে। সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল আসবে। কি বলা হচ্ছে? সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল আসবে। প্রেজেন্ট রূপ বসবে ভার্বের। কোন রূপ বসবে? প্রেজেন্ট। যেমন শ্যাল ইট, উইল ইট, শ্যাল গো, উইল গো। অর্থাৎ ফিউচার টেন্সে ওখানে যেমন ভার্বের 3টা ফর্ম হয় না, ইট, এট, ইটেন, ফিউচার টেন্সের জন্য তেমন কিন্তু আলাদা কোনো ফর্ম হয় না। ওই ভার্বের বেস ফর্মের পূর্বে, ভার্বের বেস ফর্মের পূর্বে শ্যাল বা উইল যুক্ত করলেই কিন্তু ওই জায়গাটা ফিউচার হয়ে গেল। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এই বাক্যটাকে খুব সহজে ফিউচার টেন্স করিয়ে দেওয়া যায় কিভাবে? আই শ্যাল ইট রাইস। সব ঠিক থাকলো, শুধু ইট এর পূর্বে আমি শ্যাল যোগ করেছি। কি করেছি দেখেন? ইট এর পূর্বে আমি শ্যাল যোগ করেছি। হ্যাঁ, ইউ ক্যান সি। হ্যাঁ, বলা হচ্ছে যে সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল বসে এবং ভার্বের প্রেজেন্ট রূপ বসে। সাধারণত ফার্স্ট পার্সনে শ্যাল, সেকেন্ড ও থার্ড পার্সনে উইল বসে, কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী দেখা যাচ্ছে সকল জায়গায় কিন্তু উইলের ব্যবহার চালু হয়েছে। এখন রিসেন্ট যে বইগুলা, এতে শ্যালের ব্যবহারটা খুবই কম। তো আমরা এটা বলতে পারি সাবজেক্ট, আমরা এটা বলতে পারি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন।
এই যে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তো আমরা শ্যালটা বাদ দিতে পারি, এখানে উইল রাখবো, কেননা এখন বেশিরভাগ জায়গায় উইলের ব্যবহার। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এই যে দেখেন ভার্বের বেস ফর্মটা কি, ভার্বের ভি টু ফর্মটা কি, ভার্বের ভি3 ফর্ম। এই ভার্বের পরিবর্তনই যদি বোঝা যায়, টেন্সটা কিন্তু আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি ইংরেজিতে কথা বলবো, আই উইল স্পিক ইন ইংলিশ। দেখেন এই জায়গাটা খুব ভালোভাবে একটু খেয়াল করি। যদি বলা হয় আমি ইংরেজিতে কথা বলি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সিম্পল প্রেজেন্ট, তখন কি হবে, শুধু এই শ্যাল উইলটা বাদ দিলে হবে, আই স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। আর আমি ইংরেজিতে কথা বলবো বাক্যটাকে যখন আমি ফিউচার টেন্সে রূপান্তর করব, তখন এই মূল ভার্বের পূর্বে আরেকটি ভার্ব আসবে, শ্যাল উইল। তো বলা হচ্ছে লেটেস্ট গ্রামারে এখন শ্যালের পরিবর্তে উইলের ব্যবহারটা বেশি। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। আমি ক্রিকেট খেলবো, আই উইল প্লে ক্রিকেট। আমি একটা জামা কিনবো, আই উইল বাই এ শার্ট। আমি আগামীকাল ঢাকায় যাব, আই উইল গো টু ঢাকা টুমরো। দেখেছেন? তাহলে এই যে একটা স্ট্রাকচার দেখালাম, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এই একটি মাত্র স্ট্রাকচার দিয়ে আপনি আরো অনেক বাক্য তৈরি করবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে যত বেশি প্র্যাকটিস করবে, তার কিন্তু ল্যাঙ্গুয়েজটা তত বেশি সহজ হবে। একটু মনে রাখবেন, ল্যাঙ্গুয়েজটা আপনি যত ভালো টিচারের কাছে যান, আপনি নিজে প্র্যাকটিস না করলে, নিজে কথা না বললে, আপনার কিন্তু কথা বলাটা ক্লিয়ার হবে না, আপনার মুখ থেকে কথা বের হবে না। আমি একটা এক্সাম্পল দেই যে রাকিব এবং আদিব দুই বন্ধু, তারা বাইসাইকেল চালানো শিখতে চেয়েছিল। তো কি করলো, এক বন্ধু কিন্তু ওই বাইসাইকেল কিনে নিয়ে আসলো বাজার থেকে, আরেক বন্ধু কিভাবে বাইসাইকেল চালানো শেখা যায় এইটার উপরে একটা বই কিনে নিয়ে আসলো। তো যে বন্ধু সাইকেল কিনলো, ও কিন্তু ওই দিন বিকেলে সাইকেল নিয়ে মাঠে চলে গেল, প্র্যাকটিক্যালি সাইকেল চালানো শিখতে লাগলো। তো একবার পড়ে গেল, দুইবার পড়ে গেল, আবার তার ফ্রেন্ডরা তাকে সাহায্য করে। এইভাবে করতে করতে এক সপ্তাহের ভিতরে সে কিন্তু সাইকেলটা চালিয়ে স্কুলে যেতে পারছে, বাজারে যেতে পারছে, ফ্লুয়েন্টলি সে সাইকেল চালানো শিখে গেছে। কিন্তু যে বন্ধু সাইকেল চালানো শেখা যায় কিভাবে, এইটার উপরে একটা বই কিনে নিয়ে আসছে, তো ওই বইটা পড়তে পড়তে সে তার অর্ধেক বই শেষ করতে পারেনি। কিন্তু এদিকে যার বন্ধু, ওর বন্ধু সে সাইকেল নিয়ে মাঠে নেমে গেছে প্র্যাকটিক্যালি, সে কিন্তু সাইকেল চালানো শিখে গেছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও ঠিক তাই। আপনি শুধু গ্রামার শিখতে থাকবেন, বিভিন্ন জায়গায় ক্লাস করতে থাকবেন, কিন্তু আপনি নিজে না বললে, প্রেজেন্টেশন না দিলে, আপনি কথা বলতে পারবেন না। বিশ্বাস করেন। তো কথা বলতে গেলে আপনাকে প্রথম প্রয়োজন এই টেন্সের ব্যবহার, টেন্সের এই রুলগুলা। এগুলো আপনি যত বেশি ভালোভাবে ক্যাচ করতে পারবেন, আপনার কথা বলাটা তত বেশি ইজি হয়ে যাবে। দেখেন কি বলা হচ্ছে এখানে, আমরা এই যে তিনটা টেন্স দেখলাম, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট, এই টেন্স থেকে এখন প্র্যাকটিক্যালি কিভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারি সেইগুলো আমরা দেখব। সিম্পল টেন্সের গঠন, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ। আমরা এখন অ্যাফার্মেটিভ থেকে কিভাবে অনেকগুলা বাক্য তৈরি করতে পারি সেই জায়গাটা আমরা একটু দেখব। হিয়ার ইউ ক্যান সি, দেখেন এখানে আমি কয়েকটা বক্স তৈরি করেছি, একটা বক্সের ভিতরে কয়েকটা পার্ট তৈরি করেছি। পার্টগুলা কি কি, প্রথমে দিয়েছি স্টার্টার অর্থাৎ সাবজেক্ট, যিনি শুরু করবে। তারপর দিয়েছি প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট সিম্পল, এখানে একটা ভার্ব নিয়েছি রাইট। আবার ব্র্যাকেটে আমি এস বা ইএস রেখেছি কেন, যখন আমার এই স্টার্টার সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন কিন্তু এস বা ইএস যুক্ত হবে। পাস্ট সিম্পল টেন্সে কি হবে, এখানে যখন এই রাইট ভার্বটা আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব তখন রোট হবে। আর যখন এটা ফিউচার ফর্মে ব্যবহার করব, তখন উইল রাইট হবে। অর্থাৎ রাইট, রোট, উইল রাইট। দেখেন আমি তিনটা টেন্স আপনাদেরকে দেখিয়েছি না, এই তিনটা টেন্স থেকে কিভাবে বাক্য তৈরি করা যায় সেই জায়গাটা আপনি একটু দেখতে পারবেন। এখানে বলা হচ্ছে স্টার্টার নিয়েছি আই। এইবার এখান থেকে আপনাকে একটা ভার্ব নিতে হবে। প্রথমে আমরা প্রেজেন্ট টেন্সের একটা বাক্য গঠন করব, এখান থেকে প্রেজেন্ট টেন্সের একটা ভার্ব নিব, রাইট। এখানে ভি2 এবং ভি3 বা ফিউচার, এখান থেকে আমি আর কোনো ভার্ব নিতে পারবো না, যেহেতু একটা ভার্ব নিয়েছি আই রাইট। তারপর এখান থেকে আমি একটা অবজেক্ট বা এক্সটেনশন নিতে পারি, আই রাইট আ লেটার। হিয়ার ইউ ক্যান সি, আই রাইট আ লেটার এর অর্থ কি হলো, আমি একটা চিঠি লিখি। দেখেন এই একটি বক্সের মাধ্যমে আপনার তিনটা টেন্স ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। এই বাক্যটাকে যখন আমি পাস্ট ফর্মে ব্যবহার করব, তখন কি হবে, আই রোট আ লেটার, তখন রাইট ব্যবহার করব না, এই ভার্বের ভি2 ফর্ম বা পাস্ট ফর্ম ব্যবহার করব। রাইটের ফার্স্ট ফর্ম হচ্ছে রোট। এটা আমাদের আগে থেকে একটু জানতে হবে। প্রচুর পরিমাণে আজকের এই ক্লাসটায়
এই শীট আপনাদেরকে দেওয়া হবে। এইটা দেখে দেখে যারা নতুন বেসিকে দুর্বল, আমার এই ক্লাসটা একটু করবেন, এই পিডিএফ ফাইলগুলো একটু পড়বেন, আপনার টেন্স সম্পর্কে কোনো সমস্যা থাকবে না, আমি এটা বলতে পারি। তো আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। যখন বলবো আমি একটা চিঠি লিখেছিলাম, তখন হবে আই রোট এ লেটার। কি হবে বলেন? আই রোট এ লেটার। আর যখন বলবো আমি একটা চিঠি লিখবো, ওই রাইটটা ঠিক থাকবে, শুধু রাইটের পাশে একটা উইল যোগ করতে হবে। একটা উইল যোগ করতে হবে। কেন করব? কারণ বলা হচ্ছে ফিউচার সিম্পল টেন্সের চিহ্ন হচ্ছে শ্যাল উইল। তো বাক্যটা কি দাঁড়াবে? আই উইল রাইট এ লেটার। এইবার আপনি তিনটা বাক্য এখান থেকে বলেন। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখবো। দেখেন এই একটি বক্স থেকে অনেক বাক্য তৈরি করা যায়, শত শত বাক্য তৈরি করা যায়। আবার শুধু আমরা এখানে সীমাবদ্ধ থাকবো না। আমি যে তিনটা টেন্স দেখালাম না, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স, এই বাক্যগুলাকে আবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করা যায়, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। কিভাবে দেখেন, এখানে যদি আমি এটা একটু বলি, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। এটা এই ক্লাসে আমি দেখাবো কিভাবে নেগেটিভ করবেন। আই রাইট এ লেটার, তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আসে। তো আমি একটা চিঠি লিখি, এই বাক্যটাকে নেগেটিভ করা যায় আই ডোন্ট রাইট এ লেটার। আই ডোন্ট রাইট এ লেটার। দেখেন একটা বাক্যকে কতভাবে আমরা কনভার্ট করতে পারি। বাক্যটাকে কথা বলতে গেলে আপনাকে বাক্য বাড়াতে হবে। আমরা যখন কথা বলতে চাই, আমরা কথা বলতেও পারি, কিন্তু একটা দুইটা পাঁচটা সেন্টেন্স বললে আমাদের মুখ থেকে শব্দ বের হয় না, ইংলিশে কোনো সেন্টেন্স আসে না। কেন জানেন? আমরা একটা বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি না, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি না। যার কারণে আমরা কিন্তু কথা বলতে পারি না ইংলিশ ল্যাঙ্গুয়েজে। একটা মাত্র সেন্টেন্স থেকে কিভাবে আমরা 30টা সেন্টেন্স করতে পারি, সেই সিস্টেমটাও কিন্তু আপনাদের এখানে আমি দেখাবো, যে একটা মাত্র বাক্যকে কিভাবে আমরা 30টা বাক্য করতে পারি। তো এটাও আমরা এখন দেখাবো। তো দেখেন এখানে বলা হচ্ছে যে আই রাইট এ লেটার, এটার নেগেটিভ হবে আই ডোন্ট রাইট আ লেটার। এটার ইন্টারোগেটিভ কি হবে? ওই যে অক্সিলারি ভার্ব ডোন্ট বা ডাজ, ডাজেন্ট, ওইটা প্রথমে নিয়ে আসতে হবে। অ্যাফার্মেটিভে করব ডু আই রাইট এ লেটার, আমি কি চিঠি লিখি? আমি কি চিঠি লিখি না, ডোন্ট আই রাইট এ লেটার। দেখছেন তাহলে এখানে একটা বাক্যকে কিভাবে আমরা চারটা বাক্য করতে পারি। তো এখানে আমরা প্রথমে দেখব যে প্রেজেন্ট টেন্সের একটা বাক্য, পাস্ট টেন্সের একটা বাক্য, ফিউচার টেন্সের একটা বাক্য। আই রাইট এ লেটার, আই রোট এ লেটার, আই উইল রাইট এ লেটার। এইবার আপনারা নিজেরা করেন তো, এখানে কি হবে? উই, এখানে আমি একটা সাবজেক্ট বা স্টার্টার আমাকে নিতে হবে উই। উই শব্দের অর্থ হচ্ছে আমরা, সাবজেক্ট নিলাম উই। এইবার এখান থেকে একটা ভার্ব নিবেন। এখানে ভার্ব কি নেওয়া যায়? সিং। সিং শব্দের অর্থ হচ্ছে গান গাওয়া। তাহলে উই সিং এ সং। উই সিং, এখানে অবজেক্টের জায়গা থেকে দেখেন অবজেক্ট আমি দিয়ে রেখেছি এ সং। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? উই সিং এ সং, আমরা একটা গান গাই। উই সিং এ সং। যদি বলা হয় এই বাক্যটাকে পাস্ট টেন্স করবেন, তো সিং শব্দের অর্থ গান গাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং। এর পাস্ট ফর্ম কি হবে? স্যাং। উই স্যাং এ সং, আমরা একটা গান গেয়েছিলাম। আচ্ছা আমরা একটা গান গাইবো, উই উইল সিং এ সং। কি হবে? উই উইল সিং এ সং। দেখেন এই একটা বক্সের মাধ্যমে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। তো এইটা আপনাদের একটু হোমওয়ার্ক থাকলো, যারা এখান থেকে বাক্য তৈরি করবেন, বাক্য তৈরি করে আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, একটু পাঠাবেন, আমি এই বাক্যগুলো আপনাদের একটু দেখিয়ে দিব। কারো যদি কোথাও ভুল হয়, এখান থেকে আমাদের বেশি ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে হচ্ছে যখন আমরা এই থার্ড পারসন ফর্ম ব্যবহার করি। যেমন হি প্লে ক্রিকেট বা হি প্লে ফুটবল, আমরা এইটা ব্যবহার করে ফেলি। কিন্তু একটু মনে রাখবেন, আপনি যে সাবজেক্টটা ব্যবহার করছেন আর ওই টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে কিন্তু আপনাকে ওখানে প্লে দিলে হবে না, ওখানে প্লেস ব্যবহার করতে হবে। হি প্লেস ফুটবল, হি প্লেস ক্রিকেট, শি সিংস এ সং, শি ড্রাইভস এ কার। এটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে ব্যবহার করবেন, আর অন্য কোথাও কিন্তু ব্যবহার করা যাবে না। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, ভার্বের পরে এস বা ইএস যুক্ত করব। দেখেন এখানে অনেকগুলো বাক্য লিখে রেখেছি। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। সে ফুটবল খেলেছিল, কি হবে? সে ফুটবল খেলেছিল, হি প্লেড ফুটবল। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। তারা ইংরেজিতে কথা বলে, দে স্পিক ইন ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলেছিল, দে স্পোক ইন ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলবে, দে উইল স্পিক ইন ইংলিশ। এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, একটা বাক্য সে ফুটবল খেলে, এইটাকে আমি পাস্ট ফর্মে নিয়েছি, এটাকে আমি ফিউচার ফর্মে নিয়েছি।
তো দেখেন এই যে জায়গাটা, সে ফুটবল খেলে, সে ফুটবল খেলেছিল, সে ফুটবল খেলবে, কয়টা টেন্স? তিনটা টেন্স। ভার্ব কয়টি? একটি। প্লে, প্লেড, উইল প্লে। আমার ফুটবল, সব জায়গাতে ফুটবলই রয়েছে। হি, সব জায়গায় হি, হি রয়ে গেছে। এখানে কিন্তু এই দুইটা জায়গা পরিবর্তন হবে না, পরিবর্তন হবে ভার্বের। তো আমরা বলতে পারি ভার্বের পরিবর্তনকেই টেন্স বা কাল বলে। কোনো কাজ, কোনো কাজ সম্পন্ন হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বা কাল বলে। যেমন বলেছি সে ফুটবল খেলে, কখন খেলে? বর্তমান কালে খেলে। সে ফুটবল খেলেছিল, কখন খেলেছিল? অতীত কালে খেলেছিল। আর সে ফুটবল খেলবে কখন? আগামীকাল বিকেল বেলা, আগামী সপ্তাহে, আগামী মাসে খেলবে, সময়টা এখনো অনাগত। এটা হচ্ছে ফিউচার টেন্স। দেখেন আমরা একটা বাক্যকে যদি অ্যাফার্মেটিভ করতে পারি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারি, এবং ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি, তবেই কিন্তু আমরা দীর্ঘক্ষণ ধরে কথা বলতে পারবো, আমরা বাক্যটা সাজাতে পারবো। আমি ভাত খাই, আপনি এই শব্দটা ট্রান্সলেশন জানেন, আই ইট রাইস, কিন্তু যখন আপনাকে বলা হবে আমি ভাত খাই না, তখন কিভাবে করব? তখন আই নট ইট রাইস বলবেন? নো, তখন কিন্তু আমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করতে হবে। কেন করতে হবে? কারণ বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হেয়ার ইউ ক্যান সি, স্টেপ 2 তে দেখবো নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করা যায়। স্টেপ 2 তে কি দেখবো? নেগেটিভ সেন্টেন্স কিভাবে, না বোধক বাক্য। দেখেন আপনি যদি, আমি মনে করলাম আপনি 1000 সেন্টেন্স আপনি জানেন, 1000 অ্যাফার্মেটিভ সেন্টেন্স আপনার মুখস্থ রয়েছে, 1000 সেন্টেন্স থেকে আপনি 1 মিনিটের ভিতরে, 10 সেকেন্ডের ভিতরে আপনি 4000 সেন্টেন্স তৈরি করে দিতে পারবেন। কিভাবে? আমার এই ক্লাসটা দেখলে, অর্থাৎ কিভাবে অ্যাফার্মেটিভ একটা বাক্যকে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, এবং ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, এই সিস্টেমটা আপনি শিখতে পারবেন। আপনার বাক্য মুখস্থ রয়েছে 1000, এই 1000 বাক্যকে আপনি 4000-এ রূপান্তর করতে পারবেন উইদিন 1 মিনিট অর 10 সেকেন্ডস। দেখেন প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপর অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপর বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হবে, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করতে হবে। কিভাবে? সাবজেক্ট নিলাম আমি উই, এরপর অক্সিলারি ভার্ব, আমি প্রেজেন্ট টেন্সের একটা নেগেটিভ গঠন করে দেখাচ্ছি। সাবজেক্ট উই নিতে হবে, তারপর এখান থেকে একটা অক্সিলারি ভার্ব নিব। তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা অক্সিলারি ভার্ব থাকে, নেগেটিভ করতে গেলে ডু নট অথবা ডাজ নট, যেটাকে ডোন্ট অথবা ডাজেন্ট বলি। তো এটা সাবজেক্ট অনুসারে কিন্তু চেঞ্জ হয়। তো উই এর পরে ডু নট বসবে, ডোন্ট, উই ডোন্ট। এরপর এখান থেকে একটা ভার্ব নিতে হবে আপনাকে, কেননা ভার্ব ছাড়া কোনো বাক্যই হয় না। তো প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব নিয়েছি ডোন্ট, তারপর এখান থেকে আমি একটা ভার্ব নিয়েছি প্লে। কতটুক হলো? উই ডোন্ট প্লে, আমরা খেলি না। কি খেলি না? আপনাকে একটা অবজেক্ট দিতে হবে, উই ডোন্ট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি না। আপনি এই ফুটবলের জায়গায় চেঞ্জ করতে পারেন, উই ডোন্ট প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি না। উই ডোন্ট প্লে ব্যাডমিন্টন, আমরা ব্যাডমিন্টন খেলি না। উই ডোন্ট প্লে লুডো, উই ডোন্ট প্লে চেস, উই ডোন্ট প্লে কার্ডস। হ্যাঁ, এখানে আপনারা বিভিন্নভাবে অবজেক্ট চেঞ্জ করতে পারবেন। আপনার রুল ঠিক রেখে দেখবেন 9-10-এ যখন আমরা পড়তাম, আমাদের অঙ্ক ক্লাসের সময় স্যার কি করতো, একটা নিয়মের একটা অঙ্ক দেখিয়ে দিত, দিয়ে বলতো কি নিচেই একই নিয়মের অঙ্ক রয়েছে, এই সূত্র দিয়ে তোমরা করো। এটা কিন্তু আমাদের 9-10 লেভেলে আমরা যারা পড়ে এসেছি সবাই একটু ব্যাকে ফিরে যান, মনে পড়বে। তো এখানে আপনাদের একটা রুল আমি দেখিয়ে দিচ্ছি, এই রুল থেকে আপনারা আরো অনেক বাক্য তৈরি করতে পারবেন। উই ডোন্ট প্লে ক্রিকেট, এইটা দিয়ে আপনি আরো করতে পারবেন, ইউ ডোন্ট রাইট আ লেটার। দেখেন এখানে আমি সাবজেক্টও চেঞ্জ করলাম, ভার্বও চেঞ্জ করলাম, অবজেক্টও চেঞ্জ করলাম, শুধু ডোন্টটা থেকে গেল। ইউ ডোন্ট রাইট আ লেটার, তুমি একটা চিঠি লেখো না। আচ্ছা ডাজেন্ট দিয়ে একটা করি তো, হি ডাজেন্ট রাইট আ লেটার, হি ডাজেন্ট প্লে ফুটবল। দেখেছেন? তাহলে এখানে কি হবে, হি যখন ব্যবহার করব, যখন হি ব্যবহার করব তখন কি হবে, তখন ডাজেন্ট আসবে, তখন কিন্তু এখানে ডোন্ট থাকবে না। আর যখন উই, ইউ, অর্থাৎ পার্সন অনুসারে কিন্তু আমার এই জায়গাটা চেঞ্জ হবে, একটু মনে রাখবেন। তারপর দেখি প্রেজেন্ট ফর্মের পরে আমরা পাস্ট ফর্ম কিভাবে ব্যবহার করব, পাস্ট টেন্সের নেগেটিভ কিভাবে করা যায়। যদি বলা হয় দে ডিডন্ট ড্র আ পিকচার, এর অর্থ কি? তারা একটা ছবি আঁকেনি। দেখেন এই নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট টেন্সে যেমন ডোন্ট আর ডাজেন্ট আসে, পাস্ট টেন্সের ক্ষেত্রে একটু সহজ, এখানে শুধু ডিডন্ট আসবে। সাবজেক্ট যাই থাকুক না কেন, সাবজেক্টের পরে ডিড নট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। যেমন দে ডিড নট ড্র আ পিকচার, তারা একটা ছবি আঁকেনি। শি ডিড নট ড্রাইভ আ কার,
রানা ডিডেন্ট ওয়াচ টিভি। দেখেছেন, সাবজেক্টের পরে ডিড নট, তারপরে ভার্ব দিতে হবে, তারপর কিন্তু অবজেক্ট দিতে হবে। মনে রাখবেন এই ডিড নট ব্যবহার করলে ভার্বের বেস ফর্ম বসে। এটা কিন্তু একটা হেড ওয়ার্ড, একটু লিখে রাখবেন, একটু মনে রাখবেন। সাবজেক্টের পরে ডিড নট বসাতে হবে, ডিড নট এর পরেই কিন্তু ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো দেখেন আমরা পাস্ট ফর্ম শিখে গেলাম। শি ডিডন্ট ড্র আ পিকচার, দে ডিডন্ট ওয়াচ টিভি, রানা ডিডন্ট ইট রাইস। দেখেছেন? তাহলে এই বাক্যগুলো এখান থেকে একটু ভালো করে লক্ষ্য করেন আমরা কিভাবে একটা শব্দকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে আমরা কিন্তু আগায় যাচ্ছি। প্রথমে আমরা এখানে কি শিখেছি? প্রথমে আমরা এখানে দেখেছি যে একটা বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ করা যায়, তারপর আমরা দেখে ফেললাম কিভাবে নেগেটিভ করা যায়। তো নেগেটিভের আরো একটা রয়েছে ফিউচার সিম্পল টেন্সের নেগেটিভ আমরা কিভাবে করব। দেখেন এখানে ফিউচারেও কিন্তু একটা মাত্র নেগেটিভ ওয়ার্ড আসবে, দ্যাট ইজ কল্ড ওন্ট। উইল নট কে বলা হচ্ছে ওন্ট। শ্যাল নট আমরা কোথাও ব্যবহার করব না, কারণ এইটার ব্যবহার বর্তমানে নেই বললে চলে। আমরা উইল নট কে ওন্ট বলবো। উইল নট কে কি বলবো? ওন্ট। যেমন রানা ওন্ট গো দেয়ার, রানা সেখানে যাবে না। রানা উইল গো দেয়ার এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, এটা নেগেটিভ হবে রানা ওন্ট গো দেয়ার। উইল নট কে আমরা কি বলবো? ওন্ট। দেখেন এখানে অনেকগুলো বাক্য রয়েছে, আপনারা একটু পড়ে ফেলেন তো। আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল। আমি ফুটবল খেলিনি অর্থাৎ পাস্ট ফর্মের পাস্ট ইনডেফিনিটের একটা নেগেটিভ। আই ডিডন্ট প্লে ফুটবল, আমি কি ফুটবল, আমি ফুটবল খেলবো না। আই ওন্ট প্লে ফুটবল, কি হবে? আই ওন্ট প্লে ফুটবল। তারপর দেখেন এখানে ড্র দিয়ে একটা বাক্য করেছি, সে একটি ছবি আঁকে না, নেগেটিভ করেছি, কি হবে? হি ডাজেন্ট ড্র আ পিকচার। সে একটি ছবি আঁকেনি, ফার্স্ট ফর্মের নেগেটিভ, হি ডিডন্ট ড্র আ পিকচার। সে একটা ছবি আঁকবে না, হি ওন্ট ড্র আ পিকচার, কি হবে? সে একটি ছবি আঁকবে না, হি ওন্ট ড্র আ পিকচার। দেখেছেন? তাহলে উইল নট কে কি বলা হচ্ছে? ওন্ট। দেখেন আপনি কিন্তু এই বাক্যগুলো যদি না পারতেন, শিখে যাচ্ছেন কিন্তু অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয়। তাও একটি টেন্সের না, তিনটা টেন্সের নেগেটিভ শিখালাম। এখন দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে আমরা যে কোনো বাক্য কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব, অর্থাৎ প্রশ্নবোধক করব। অর্থাৎ একটা বাক্যকে আমরা অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, এখন দেখবো ইন্টারোগেটিভ কিভাবে তৈরি করা হয়। হেয়ার ইউ ক্যান সি, এখানে একটা বক্স দিয়ে রেখেছি। বক্সের ভিতরে দেখেন প্রথম সারিতে রেখেছি অক্সিলারি ভার্ব নিতে হবে একটি, সেখান থেকে একটি সাবজেক্ট নিতে হবে। মনে রাখবেন এখানে আমরা এতক্ষণ প্রথমে সাবজেক্ট দিয়ে তারপরে কিন্তু নেগেটিভের ক্ষেত্রে দেখেন এই যে আমি ফুটবল খেলবো না, আই ওন্ট প্লে ফুটবল, প্রথমে সাবজেক্ট তারপরে ওন্ট বসেছে। কিন্তু এখানে কি হবে? এখানে প্রথমেই কিন্তু অক্সিলারি ভার্ব আসবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি? ডু বা ডাজ। তাহলে এখান থেকে একটা সাবজেক্ট নিতে হবে আই, তারপর একটা ভার্বের বেস ফর্ম নিতে হবে, তারপর অবজেক্ট নিতে হবে। দেখেন, ডু আই রাইট এ লেটার, আমি কি একটা চিঠি লিখি। অর্থাৎ মনে রাখবেন কোন বাক্যকে যখন আপনি ইন্টারোগেটিভ করবেন প্রেজেন্ট টেন্সে, তখন সেখানে প্রথমে আপনাকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, ডু বা ডাজ। কি ব্যবহার করতে হবে বলেন? ডু বা ডাজ। তো দেখেন, ডু আই রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখি, এখানে আই এর পরিবর্তে যদি আপনি হি ব্যবহার করেন তখন কি হবে? ডাজ হি রাইট এ লেটার, ডাজ হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লেখে। হুম। তারপর আপনি আবার ব্যবহার করতে পারেন ডু, অর্থাৎ আপনি সাবজেক্ট যা দিবেন তার আগে আপনাকে সেই ডু বা ডাজ সাবজেক্ট অনুসারে ব্যবহার করতে হবে। যেমন ডু উই সিং এ সং, হ্যাঁ, ডাজ উই সিং এ সং, ডু ইউ ওয়াচ টিভি। দেখছেন? অর্থাৎ প্রথমে ডু বা ডাজ, তারপর আপনাকে সাবজেক্ট দিতে হবে, ভার্বের বেস ফর্ম দিতে হবে, তারপর অবজেক্ট দিতে হবে বা এক্সটেনশন দিতে হবে। ডু আই রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখি, সে কি একটা চিঠি লেখে, ডাজ হি রাইট এ লেটার, আমরা কি গান গাই, ডু উই সিং এ সং। এটা গেল হচ্ছে প্রেজেন্ট ফর্মের ইন্টারোগেটিভ। যখন পাস্ট ফর্ম আসবে তখন ডু বা ডাজ থাকবে না, একটি মাত্র অক্সিলারি ভার্ব থাকে, দ্যাট ইজ কল্ড ডিড। কি থাকবে বলেন? পাস্ট টেন্সের প্রশ্ন করতে গেলে ডিড ব্যবহার করতে হবে, মনে রাখবেন। যেমন প্রথমে এখানে ডিড ব্যবহার করলাম, তারপর একটা সাবজেক্ট ব্যবহার করেছি ইউ, তারপর একটা ভার্ব দিয়েছি অস। কি দিয়েছি বলেন তো? অস। দেখেন, তারপর একটা অবজেক্ট দিয়েছি টিভি। বাক্যটা কি দাঁড়ালো? ডিড ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখেছিলে। ডিড হি নো হিম, সে কি তাকে চিনতো। ডিড শি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতো। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালাতো। অর্থাৎ এখানে আপনাকে ডিড ব্যবহার করবেন, সাবজেক্ট ব্যবহার করবেন। মনে রাখবেন ডিড ব্যবহার করলে ওই বাক্য, ওই বাক্যে যে ভার্বটি হবে এটা সর্বদা ভি ওয়ান ফর্মে হবে। ডিড হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতো। তো এইটা গেল হচ্ছে পাস্ট ফর্মের ইন্টারোগেটিভ। এবার দেখব ফিউচার ফর্মের ইন্টারোগেটিভ কিভাবে গঠন করা হয়। এখানে প্রথমে আপনাকে উইল আনতে হবে। কি আনতে হবে?
উইল। যেমন উইল শি প্লে ফুটবল, প্রথমে এখানে আপনাকে অক্সিলারি ভার্ব উইল দিতে হবে, তারপর সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপর বেস ফর্ম অফ ভার্ব, তারপর এক্সটেনশন। যেমন উইল শি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলবে। উইল দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালাবে। উইল রানা ইট রাইস, রানা কি ভাত খাবে। অর্থাৎ একই বাক্য, রানা উইল ইট রাইস, দেখেন খেয়াল করেন, রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। আর যদি বলা হয় রানা কি ভাত খাবে, ওই বাক্যে একটা অক্সিলারি ভার্ব আছে উইল, ওইটাকে সবার প্রথমে বসাতে হবে। তাহলে আমরা এটা বলতে পারি, কোন ফিউচার ইনডেফিনিট টেন্সের, কোন ফিউচার ইনডেফিনিট টেন্সের যে অক্সিলারি ভার্বটা থাকে, ওই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে এনে বসিয়ে দিলেই ওইটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেল। যেমন রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। আর যদি বলি রানা কি ভাত খাবে, তখন কি হবে, উইল রানা ইট রাইস, এবং পরবর্তীতে কিন্তু নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক যে কোয়েশ্চেন মার্ক, এটা ব্যবহার করতেই হবে। দেখেন বাক্যগুলা কি রয়েছে, ডাজ হি রাইট এ লেটার, সে কি চিঠি লেখে। ডিড হি রাইট এ লেটার, সে কি চিঠি লিখেছিল। উইল হি রাইট এ লেটার, সে কি চিঠি লিখবে। দেখছেন, তাহলে এখানে আমরা একটা বাক্য প্রথমে অ্যাফার্মেটিভ দেখলাম, তারপর নেগেটিভ দেখলাম, তারপর ইন্টারোগেটিভ দেখলাম। এখন দেখব কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়, প্রশ্ন না বোধক। যেমন আমরা কাউকে যদি বলতে চাই, তুমি কি বাজারে যাবে না, তুমি কি ক্রিকেট খেলো না, তুমি কি মোবাইল ফোনে কথা বলো না, এই বাক্যগুলো আমরা কিভাবে গঠন করব, এগুলাকে বলা হয় প্রশ্ন না বোধক, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো প্রথমে আমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপর সাবজেক্ট নিতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম নিতে হবে, তারপর অবজেক্ট নিতে হবে। কেমন? ওকে, দেখেন এখানে প্রথমে ডোন্ট অথবা ডাজেন্ট আসবে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে ডিডন্ট আসবে, আর ফিউচার টেন্সে আসবে ওন্ট। একটু মনে রাখবো, অক্সিলারি ভার্ব এখানে প্রথমে ডোন্ট অথবা ডাজেন্ট, তারপর একটা সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম বসাতে হবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন বসাতে হবে। যেমন ডোন্ট নিলাম, এখান থেকে সাবজেক্ট নিয়েছি আই, সাবজেক্ট কি নিলাম বলেন তো, আই। খুব ভালোভাবে লক্ষ্য করবেন এই বিষয়গুলা। এখানে ডোন্ট আই, তারপর একটা ভার্ব নিয়েছি রাইট, কি ভার্ব নিয়েছি বলেন তো, রাইট একটা ভার্ব নিয়েছি। ডোন্ট আই রাইট, আমি কি লিখি না, এখানে একটা অবজেক্ট দিলাম কি, চিঠি। ডোন্ট আই রাইট আ লেটার, আমি কি চিঠি লিখি না। ডোন্ট আই সিং এ সং, আমি কি একটা গান গাই না। ডোন্ট ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখো না। এইবার ডাজেন্ট কখন ব্যবহার করব, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আসবে। যেমন ডাজেন্ট হি সিং এ সং, সে কি একটি গান গায় না। ডাজেন্ট হি রাইট এ লেটার, সে কি একটি চিঠি লেখে না। অর্থাৎ এই যখন সাবজেক্ট পরিবর্তন হবে, থার্ড পারসন হবে, তখন ডাজেন্ট ব্যবহার করব। এইবার যখন পাস্ট ফর্ম গঠন করব তখন কি হবে, তখন আমরা শুধুমাত্র ডিডেন্ট ব্যবহার করব। যেমন দেখেন, ইন্টারোগেটিভ করার সময় আমরা ডিড ব্যবহার করেছি, নেগেটিভ করার সময় ডিডেন্ট ব্যবহার করেছি, অক্সিলারি করার সময় এই ডিডেন্টটা সবার প্রথমে আসবে। যেমন ডিডেন্ট ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখোনি। ডিডেন্ট আই রাইট আ লেটার, আমি কি একটা চিঠি লিখিনি। ডিডেন্ট ইউ সিং এ সং, তুমি কি একটা গান গাওনি। ডিডেন্ট দে ড্রাইভ এ কার, তারা কি গাড়ি চালায়নি। অর্থাৎ এখানে প্রথমে ডিডেন্ট ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এরপর দেখেন ওন্ট দিয়ে করব। ফিউচার টেন্সের নেগেটিভ করতে গেলে বা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ওন্ট আসবে। যেমন ওন্ট দে ড্রাইভ এ কার, তারা কি একটা গাড়ি চালাবে না। ওন্ট ইট ড্র আ পিকচার, ওন্ট রানা গো টু কলেজ, ওন্ট রানা ইট রাইস। দেখেছেন, রানা কি ভাত খাবে না। অর্থাৎ প্রথমে আপনাকে একটা নেগেটিভ শব্দ ব্যবহার করতে হবে, প্রেজেন্ট টেন্স হলে ডোন্ট ডাজেন্ট, পাস্ট টেন্স হলে ডিডন্ট, ফিউচার টেন্স হলে ওন্ট। তারপর এখানে একটা সাবজেক্ট নিতে হবে, একটা ভার্ব নিতে হবে, একটা অবজেক্ট নিতে হবে। এই বক্সের মাধ্যমে, এই যে চারটা বক্স আপনাদের বুঝালাম, এই বক্সগুলোর মাধ্যমে বাক্য কি তৈরি করা সম্ভব, আপনাকে একটু বলতে হবে প্লিজ। এই যে যতক্ষণ আমি এই তিনটা টেন্সের কিভাবে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ তৈরি করব, এইটা বক্সের মাধ্যমে কি করা সম্ভব বলেন। আমি যা দেখালাম এখানে নিজেরা করতে পারবেন। এইগুলা একটু হোমওয়ার্কটা নিবেন। দেখেন আমি বারবার একটা কথা বলছি, এই ক্লাসটা যারা শুরুতে করবেন এবং ক্লাস শেষে আপনাদের জন্য প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, কিভাবে আমরা কথা বলতে পারি, ইনস্ট্যান্ট কথা বলা আমরা আপনাদেরকে দেখাই দিব। টেন্স যদি বলা হয়, আপনি একটা হঠাৎ আপনাকে একটা জায়গায় দাঁড়িয়ে দেওয়া হলো যে আপনি বলেন আপনার অফিসে গতকাল একটা ফেয়ারওয়েল হয়েছিল, এইটার উপরে আপনি কিছু কথা বলেন। অথবা গতকাল আপনি 21শে বই মেলায় গিয়েছিলেন ঢাকায়, আপনি 21শে বই মেলা সম্পর্কে একটু বলেন, কার সঙ্গে গিয়েছিলেন। তো আপনি এখানে কিভাবে বলবেন, কোন টেন্স ব্যবহার করবেন,
আপনাকে তো প্রত্যেকটা বাক্য পাস্ট টেন্স ব্যবহার করে বলতে হবে, যে গতকাল আমি আমার পরিবারের সাথে 21শে বইমেলায় গিয়েছিলাম, বন্ধু বান্ধবের সঙ্গে গিয়েছিলাম, সেখানে আমি কিছু বই কিনেছিলাম, সেখানে আমি খাবার খেয়েছিলাম, সেখানে একজন বিখ্যাত লেখক জনাব জাফর ইকবাল স্যারের সঙ্গে দেখা হয়েছিল, আমি তার একটা অটোগ্রাফ নিয়েছিলাম। হুম তারপরে আমি সেখানে 2 ঘন্টা থাকার পর বাসায় ফিরে এসেছিলাম, আমি নাগরদোলায় উঠেছিলাম। এই যে উঠেছিলাম, কিনেছিলাম, স্যারের সঙ্গে দেখা করেছিলাম, এই বাক্যগুলা কোন টেন্স? সবই কিন্তু পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স জানতে গেলে, পাস্ট টেন্স ব্যবহার করতে গেলে আপনাকে পাস্ট টেন্সের গঠন প্রণালী জানতে হবে, যেগুলো আমি কেবল এখানে দেখিয়ে এসেছি। অর্থাৎ টেন্সটা যদি আপনি ভালোভাবে জানেন, আপনার কথা বলাটা অনেক অনেক সহজ হয়ে যাবে। এখানে দেখেন ডোন্ট দিয়ে বা এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ এর বাক্যগুলা, ডোন্ট আই সিং এ সং, আমি কি গান করি না? ডিডন্ট আই সিং এ সং, দেখেন আই সিং এ সং, একটু খেয়াল করেন ভালোভাবে, পার্থক্যটা আপনাদের প্র্যাকটিক্যালি আমি একটু দেখিয়ে দেই। আই সিং এ সং, এই বাক্যটাও রয়েছে আই সিং এ সং, আবার এই বাক্যটাতেও কিন্তু রয়েছে আই সিং এ সং। পার্থক্য কোথায় জানেন? পার্থক্য এখানে দিয়েছি ডোন্ট, এখানে দিয়েছি ডিডিন্ট। ডোন্ট আই সিং এ সং, এখানে দিয়েছি ডিডিন্ট আই সিং এ সং। আমি কি গান করিনি? ওন্ট আই সিং এ সং। আই সিং এ সং প্রত্যেকটা বাক্যে একই রকম রয়েছে, শুধু আমি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেছি ডোন্ট, পাস্ট টেন্সে ব্যবহার করেছি ডিডন্ট, ফিউচার টেন্সে ব্যবহার করেছি ওন্ট। এই পার্থক্যটা আপনি কেন পারবেন না? এটা তো খুব সিম্পল বিষয়। তাহলে টেন্সের পরিবর্তন কত সহজ, খেয়াল করেছেন? যখন প্রেজেন্ট টেন্স হবে তখন ডোন্ট হবে। এখানে যদি আই না থেকে হি থাকতো, যেমন হি সিং, হি সিংস আ সং, তখন এখানে আপনি ডাজেন্ট ব্যবহার করতেন। ডাজেন্ট হি সিং এ সং, ডিডন্ট হি সিং এ সং, ওন্ট হি সিং এ সং। অর্থাৎ এখানে আপনাকে টেন্সের সঙ্গে সঙ্গে সাবজেক্ট পরিবর্তন করলে হয়ে যাবে। তাহলে আমরা একটা সিম্পল টেন্স এর রুল দিয়ে কতগুলো বাক্য তৈরি করতে পারি এখানে দেখা যাক। আমরা একটা সিম্পল টেন্সের রুল দিয়ে কতগুলো বাক্য তৈরি করতে পারি আমরা একটু দেখবো। দেখেন, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল। আমি কি ফুটবল খেলি? ডু আই প্লে ফুটবল। আমি কি ফুটবল খেলি না? ডোন্ট আই প্লে ফুটবল। এইবার পাস্ট টেন্সে চলে আসেন, আমি ফুটবল খেলেছিলাম, আই প্লে হবে না, তখন পেলের পর ইডি যোগ হবে, আই প্লেড ফুটবল। কেন ইডি যোগ হবে? কারণ পাস্ট ফর্ম করতে গেলে পাস্ট ইনডেফিনিটে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্রয়োজন হয়। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি একটা জামা কিনেছিলাম, আই বট এ শার্ট। আমি একটা ফুটবল কিনেছিলাম, আই বট এ ফুটবল। আমি একটা মোবাইল ফোন কিনেছিলাম, আই বট আ মোবাইল ফোন। আমি তার সাথে কথা বলেছিলাম, আই স্পোক উইথ হিম। স্পিকের ভি টু হচ্ছে স্পোক। কেন পারবেন না বলেন? এখানে রুলটা যদি আপনি পারেন, অবশ্যই আপনি পারবেন। একটা রুল দিয়ে অনেকগুলো, ওই যে বলেছি না, স্যার যখন আমাদের অঙ্কের একটা অঙ্ক একটা সূত্র অনুসারে দেখিয়ে দিত, আমরা বাদ বাকি অঙ্কগুলো করে যেতাম উইদাউট এনি প্রবলেম। তো এখানেও আপনি পারবেন, এই সূত্রটা আপনাকে একটু ধরতে হবে। টেন্স যদি আপনি ভালোভাবে পারেন, টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটার প্রাণ হচ্ছে সোল। দেখেন, অনেকেই অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছি আমরা। এখানে যারা ক্লাস করছেন, অনেকে বিভিন্ন জায়গায় অনলাইনে কোর্স করে এসেছেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে শিখে এসেছেন, তারপরও আমাদের টেন্সের জায়গাটা ক্লিয়ার না। কেন বলতে পারেন? এই জায়গাটা ক্লিয়ার না কেন দেখেন, এখানে আমি আপনাদেরকে একটু দেখাই ভালোভাবে, একটু খেয়াল করেন। আমার যে কোর্সগুলো আমরা করাই, এখানে দেখেন কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স কন্টেন্ট, এখানে দেখতে পাচ্ছেন সবাই ক্লাস নাম্বার দিয়েছি, দেখেন লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, হ্যাঁ, টপিকস দিয়েছি। দেখেন, প্রথম দিন যখন আমি আপনাদের ক্লাস করাবো, তখন কি করাবো? তখন হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে ইংরেজিটা শুরু করা যায়। ইন্ট্রোডাক্টরি ক্লাস অফ ইংলিশ প্রোনাউন্সিয়েশন এন্ড টাং টু স্টার। আমরা কি টাং টু স্টার কখনো প্র্যাকটিস করি? আমরা যেমন ভেজিটেবল বলি, যখন একজন ফরেনার বলবে, তখন সে কিন্তু ভেজিটেবল বলবে না, সে কি বলবে জানেন? ভেজিটেবল, ভেজিটেবল। আমরা রেস্টুরেন্ট বলি না, আমরা রেস্টুরেন্টে খেতে যাই, এটা ব্রিটিশ উচ্চারণে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। আমরা ফাদার বলি, ইউকে তে যারা থাকে, কারো রিলেটিভ যদি থাকে, দেখবেন ফাদারকে ওরা রটা বলে না, ফাদা বলে। হুম ফাদা। আমরা যেমন বলি অ্যাক্টর, অভিনেতা, ওরা কিন্তু অ্যাক্টো বলে, অ্যাক্টো, অ্যাক্টো। তো এই প্রোনাউন্সিয়েশনটা আপনাদের প্রথম ক্লাসে শেখানো হবে। ইন্ট্রোডাকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, কিভাবে পার্টস অফ স্পিচ আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপর নাউন ইন ডিটেইলস, প্রোনাউন ইন ডিটেইলস, এইভাবে দেখেন লেকচার গুলো সব সাজানো রয়েছে, 1, 2, 3 এইভাবে। আবার প্রত্যেকটা ক্লাসে কিন্তু হোমওয়ার্ক থাকে। লক্ষ্য করবেন, আমি আপনাদের এই যে ফ্রি ক্লাস নিচ্ছি, দেখেন একটা ক্লাসে আপনারা এখানে প্রায়, এই একটা গ্রুপে প্রায় 100 কতজন জয়েন করেছেন, এখানে আরো 2টা 3টা গ্রুপে কিন্তু আমার এই রেকর্ড ক্লাসটা চলে যাচ্ছে। তো এখানে সবাইকে কিন্তু এইভাবে আমি যদি এখন আনমিউট করি, সবাই কথা বলে উঠবেন, তাহলে কি ক্লাসটা এলোমেলো হয়ে যাবে না?
কিন্তু যখন যদি কেউ পেইড কোর্সে টেন্স শেখার জন্য না, টোটাল ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য কেউ যদি আমার পেইড কোর্সে আসে, এইভাবে ধারাবাহিকভাবে এই বেসিক থেকে, বেসিক না দেখেন এখানে প্রি বেসিক, আমি কিন্তু লেটার কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, সিলেবল কাকে বলে, আমরা যদি বলি যেমন গুড, এটার কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ কি হবে, গুড বেটার বেস্ট। কিন্তু আমি যখন বলবো বিউটিফুল, আপনি কি বলবেন বিউটিফুল আর বিউটিফুলেস্ট? নো, আপনাকে মোর এবং মোস্ট যোগ করতে হবে। তো এইটা শিখতে গেলে আপনাকে সিলেবল শিখে আসা লাগবে। সিলেবল না শিখলে আপনি কেন মোর আর মোস্ট হচ্ছে পারবেন না। তো এই কমপ্লিট ল্যাঙ্গুয়েজটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখানে দেখেন প্রায় 15টা ক্লাস পাবেন বেসিক গ্রামারের উপরে, আরো কিছু ক্লাস রয়েছে অ্যাডভান্স কোর্সের উপরে, আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে পারবেন। অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স ইংলিশে ফ্লুয়েন্ট হতে গেলে শেষের 25টা ক্লাস পাবেন আপনি স্পোকেনের উপরের ক্লাস। তো এখানে মোট হচ্ছে দেখেন 70টা ক্লাস অ্যারেঞ্জ করেছি। এই ক্লাসগুলা যদি কেউ এইভাবে নিতে চান, কেউ যদি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে চান, তাহলে কিন্তু এই কোর্সটা তাদের জন্য। আপনি যদি চিন্তা করেন যে স্যার আজকে একটা ফ্রি ক্লাস নিচ্ছে, আমি এখান থেকে টেন্স শিখে চলে যাই, আপনি ঠকে যাবেন। আপনি অন্য একটা জায়গায় আমার মতো আরেক স্যারের একটা টেন্সের ক্লাস দেখবেন, আপনি ভয়েস চেঞ্জের উপর একটা ক্লাস দেখবেন। কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে আমার কথাটা বিশ্বাস করেন, সিকুয়েন্স অনুসারে, যারা দেখবেন ঘন ঘন ডক্টর চেঞ্জ করে রোগ সারতে পারে না, একজন ভালো ডাক্তারের অধীনে দীর্ঘদিন আপনাকে থাকতে হয়, তার ওষুধটা খেয়ে যেতে হয়, দেখতে হয় কি হয়। অনেক সময় রোগ যদি বেড়েও যায়, ডাক্তার বলে আপনার ভয় পাওয়ার কারণ নাই। তো দেখেন এই যে সোহাগস ইংলিশ কেয়ার এর পক্ষ থেকে, সোহাগ স্যারের ব্যাচেই আমি পড়িয়ে থাকি। তো আমার যে প্রাইভেট ব্যাচ, অর্থাৎ এই লাইভ ক্লাস চলতে থাকবে। তো এর পরেও কিন্তু যদি কেউ মনে করেন যে স্যারের অধীনে থেকে আমি খুব ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে সপ্তাহে 4 দিন ক্লাসগুলো পাবেন। আর এই কোর্সটি কিন্তু এখানে শুধু যারা ল্যাঙ্গুয়েজ শিখছেন তাদের জন্য না, স্টুডেন্ট, হাউসওয়াইফ, টিচার, জব সিকার্স, অফিসার্স, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্টস, এখানে অনেকে ফ্রিল্যান্সিং করেন, বায়ারদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারেন না, অনেকে এখানে যারা রয়েছেন অলরেডি প্রবাসীরা ক্লাস করছেন আমার ক্লাস, কিন্তু ফ্লুয়েন্টলি আপনার কাস্টমারদের সঙ্গে, আপনার আমেরিকাতে একটা হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আপনি আপনার কাস্টমারদের সাথে ভালোভাবে কথা বলতে পারছেন না, তাদের বিল কত হয়েছে, আমরা কিভাবে দোকানে গিয়ে কিভাবে হোটেলে গিয়ে কথা বলতে হয়, আমরা কিন্তু সেইভাবে প্রশ্ন করতে পারি না। দেখেন এই জায়গাটা আপনাদের একটু দেখাই, ক্লাসে টেন্সের ভিতরে একটু ভিন্ন জিনিস, আস্কিং প্রাইস। এখানে প্রতিনিয়ত আমরা কিন্তু ছেলে হই, মেয়ে হই, নারী পুরুষ প্রত্যেকের বাজারে যেতে হয়, কেনাকাটা করতে হয় না? আপনারা দাম জিজ্ঞাসা করবেন কিভাবে? আপনি কেনাকাটা করছেন, আপনি একটা ড্রেস কিনেছেন, একটা প্যান্ট কিনেছেন, আপনি যে কোনো জিনিস দোকান থেকে কিনেছেন, আপনি দোকানিকে কিভাবে, শপকিপারকে দাম জিজ্ঞাসা করবেন বা দাম কত কিভাবে এটা বলবেন? ইংলিশে মনে করেন আপনি আমেরিকাতে থাকেন, বলতে হবে হাউ মাস, হাউ মাস দাম কত। অথবা কিভাবে বলা যায়, হোয়াট ইজ দ্য প্রাইস, হোয়াটস দ্য প্রাইস দাম কত। দেখছেন ফরেনাররা কিন্তু এটা বলে, যারা বাংলা জানে না তারা কি বলে, হোয়াটস দ্য প্রাইস। ঢাকা শহরে দেখবেন বিভিন্ন সময় ফরেনাররা আসে, তারা যখন দোকানে কেনাকাটা করতে যায়, তারা অনেক সময় ইন্টারপ্রিটার ভাড়া করে। আমাদের দেশে পাওয়া যায়, দোভাষী বলা হয়, ইংলিশ থেকে বাংলায় তাদের ডাবিং করে বুঝিয়ে দেয়, আবার বাংলা থেকে ইংলিশেও বুঝিয়ে দেয়। তো কি বলা হচ্ছে, আপনি যখন দাম জিজ্ঞাসা করবেন, বলবেন হাউ মাস দাম কত, অথবা হোয়াট ইজ দ্য প্রাইস দাম কত, এটার দাম কত, হাউ মাস ইজ দিস, অথবা হাউ মাস ইজ ইট, ওইটার দাম কত। আপনি আঙুল দিয়ে দূরে দোকানে একটা মানে তার সেলফে রয়েছে, আপনি বলতে চাচ্ছেন ওইটার দাম কত, কি হবে, হাউ মাস ইজ দ্যাট। এগুলোর দাম কত, হাউ মাস আস প্রাইস, হাউ মাস আর প্রাইস। ওগুলার দাম কত, হাউ মাস আর দোজ। আপনি দোকানে গিয়েছেন, আপনি সুপার শপে গিয়েছেন, টমেটো কিনবেন বা আপনি আলু কিনবেন, কিভাবে জিজ্ঞাসা করবেন, হোয়াট অ্যাবাউট টমেটো, হোয়াট অ্যাবাউট টমেটো, টমেটো কত করে, হোয়াট অ্যাবাউট পটেটো, আলু কত করে, হোয়াট অ্যাবাউট রাইস, হোয়াট অ্যাবাউট অয়েল, চাল কত করে, ডাল কত করে, কিভাবে বলবেন, হোয়াট অ্যাবাউট দিয়ে বলতে হবে। প্রতি কেজি, আমরা চাল ডাল কেজি হিসাবে কিনি না, কি বলতে হবে, হাউ মাস ইজ পার কেজি, প্রতি কেজির দাম কত। প্রতি পিস, বাজারে দেখবেন এখন গরমের সময় তরমুজ পাওয়া যাচ্ছে, তাই না? একটা পিস হিসাবে বিক্রি হয়, কিভাবে বলবেন, হাউ মাস পার প্রাইস, হাউ মাস পার পিস, প্রতি পিসের দাম কত। আপনি অনেক টাকা কেনাকাটা করেছেন, সুপার শপে গিয়েছেন, আপনি স্বপ্ন শপে গিয়ে কেনাকাটা করে আপনি সুপার মাইসে দোকানদারকে বলছেন, দোকানিকে, শপকিপারকে, যে সর্বমোট কত টাকা আমার বিল হয়েছে, হাউ মাস ইজ দ্য টোটাল প্রাইস, হাউ মাস ইজ দ্য টোটাল প্রাইস। প্রতি বক্সের দাম কত, আমরা টিস্যু পেপার কিনি না, টিস্যু পেপার কিন্তু আমরা বক্স হিসাবে কিনি, কিভাবে বলবেন, হাউ মাস পার বক্স। দেখেছেন, হাউ মাস পার বক্স। তো এখানে আস্কিং টাইম, কিভাবে সময় জিজ্ঞাসা করতে হয়, অর্থাৎ আমার স্পোকেন ক্লাস যারা করে তারা কিন্তু এগুলো ফ্লুয়েন্ট হতে পারে, কিভাবে এয়ারপোর্টে গিয়ে কথা বলতে হয়, কিভাবে আপনি ক্লাসরুমে কথা বলবেন, কিভাবে হোটেল ম্যানেজমেন্ট করবেন, কিভাবে ফ্রিল্যান্সিং যারা করেন বায়ারদের সঙ্গে কথা বলবেন, স্টুডেন্ট যারা রয়েছেন কিভাবে ক্লাসরুমে কথা বলবেন টিচারের সঙ্গে, এখানে যারা কর্পোরেট জব করেন ক্লায়েন্টদের সঙ্গে, আপনার ব্যাংকে একজন ক্লায়েন্ট এসেছে, কিভাবে তার সঙ্গে আপনি কথা বলবেন,
তো এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এবং একটি ব্যাচের বৈশিষ্ট্য দেখেন, সর্বোচ্চ 25 থেকে 30 জন স্টুডেন্ট থাকে। চাকরিজীবী যারা, তারা ছুটির দিনগুলোতে ব্যাচ করতে পারবেন। প্রতিটা ক্লাস কিন্তু এই রাত 10টা বা 9টাতে নেওয়া হয়, যেন আপনারা আপনাদের জবটা করে এসে তারপরে করতে পারেন। কোর্স প্ল্যানটা দেখেন, এই কোর্সটিতে আপনি মোট 70টা ক্লাস পাবেন। এখান থেকে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এখানে প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপরে, যাতে করে আপনি ইংরেজির ভিত্তি মজবুত করতে পারেন। শুধু আমার এই টেন্সটা না, এখান থেকে আপনার ভিত শেখার জন্য মডাল, সেমি মডাল, প্রত্যেকটা আপনি, আমি আগামী ক্লাসে আপনাদের জন্য মডালের উপরে ক্লাস নিব। মডাল, সেমি মডাল আজকে যাওয়ার চেষ্টা করব, আপনারা যদি সঙ্গে থাকেন। তো দেখেন এখানে আরো রয়েছে। এই কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা। আপনারা যদি একবারে না দিতে পারেন, 1000 টাকা করে দিবেন। তাও না দিতে পারলে তার থেকেও কম দিবেন। কিন্তু আমার কথাটা হচ্ছে, আপনারা একটা কোর্স একবার করে দেখেন। অনেক কোর্স অনেকে করে এসেছেন। অনেকে বলে যে স্যার, আসলে অনলাইনে যারা ভর্তি করায়, করানোর পরে, করানোর আগে একরকম, করানোর পরে একরকম। কিন্তু আমার কথার সঙ্গে যদি কাজের মিল না থাকে, তখন আপনি টাকাও রিটার্ন নিতে পারবেন। এখানে আরো একটা মস্ত বড় সুযোগ রয়েছে কি, যদি আপনি এই কোর্স করে ল্যাঙ্গুয়েজটা না শিখতে পারেন 3 মাসের ভিতরে, 3 মাস পরে এখানে আপনাকে একটা আইডেন্টিটি কার্ড দিব। আপনি ওই কার্ডটা, শুধু নাম্বারটা একটু বলবেন, আপনি যে কোনো ক্লাসে, যে কোনো ব্যাচে 6 মাস 1 বছর পরও আমাদের সঙ্গে আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লাস করতে পারবেন, উইদাউট এনি মানি। কোনো টাকা আপনাকে পে করতে হবে না। তো এইটা হচ্ছে আমাদের কোর্স ডিটেইলস। আর যদি কেউ মনে করেন যে স্যারের এই টেন্স বোঝানোর পদ্ধতি বা স্যার যেভাবে ক্লাস নিচ্ছে, এটা আমরা শিখতে পারছি, এখান থেকে শিখে আমাদের কাজ হবে, তো আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিতে পারেন। যদি কখনো মনে করেন, তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। শুধু টেন্স না, আপনার ইংলিশ সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি একটু মনে করেন যে স্যারের ক্লাসটা করে আমি উপকৃত হতে পারি, তো আমার এই নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিবেন। আর টেন্সের ক্লাসটা আপনারা শিখতে থাকেন। এবং আপনাদের জন্য একটা সুখবর, এই লাইভ ক্লাসগুলো আরো 4টা 5টা ক্লাস আমি নিব। এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অনলাইন ক্লাসে দেখেন, এই যেভাবে পড়াচ্ছি আপনাদের কষ্ট করে, এই একটা ক্লাস আমি যতটা সময় ধরে নেই, প্রায় 2 2.5 3 ঘন্টাও হয়ে যায় একটা ক্লাস। অন্যান্য ব্যাচে, অন্যান্য জায়গায় দেখবেন লাইভ ক্লাস মাত্র 20 মিনিট, 25 মিনিট, বড় জোর 1 ঘন্টার বেশি কিন্তু কেউ নেয় না। আমার কোর্সে ভর্তি হতে হবে না, আপনি শুধু আমার ফ্রি ক্লাসগুলো করেন। টেন্স, মডাল, সেমি মডাল, ভয়েস চেঞ্জ। আমরা অনেকে প্যাসিভ মুডে কথা বলতে পারি না, লিখতে পারি না। আমরা এখানে যারা স্টুডেন্ট রয়েছি, প্যারাগ্রাফ লিখতে পারি না, অ্যাপ্লিকেশন লিখতে পারি না, কম্পোজিশন লিখতে পারি না। কেন লিখতে পারি না? এর কারণটা হচ্ছে আমরা বেসিকে দুর্বল। তো এই বেসিকের উপরে আমরা এই ক্লাসগুলো নিয়ে থাকি। তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এটা আপনারা পেয়ে যাবেন, আমি গ্রুপে দিয়ে দিব। তো আমার মেইন বিষয় হচ্ছে, আমার এই ক্লাসগুলো আপনারা একটু ধারাবাহিকভাবে করবেন। দেখেন, আমরা প্রত্যেকটার সিম্পল টেন্স দেখে এসেছি, এখন আমরা একটু দেখব কন্টিনিউয়াস টেন্সটা। কন্টিনিউয়াস টেন্সের মানে ব্যবহারটা, এটা আমরা কোথায় করব, আর এর আসল রূপটাকে এখন একটু আমরা দেখব। এখন দেখব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে, এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি ভাত খাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, তারা ফুটবল খেলছে, সে মাছ ধরছে, এমন বুঝালে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে। একটু ওয়েট করেন। ওকে, জাস্ট ওয়েট 1 মিনিট। ওকে, বলা হচ্ছে কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এমন বোঝালে তার কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে দেখেন, বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছো, ইতেছেন, অর্থাৎ সে, সেন এমন থাকবে। যেমন সে ভাত খাচ্ছে, সে স্কুলে যাচ্ছে, সে এসে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, হ্যাঁ। অর্থাৎ এখানে বাংলা ক্রিয়াপদের শেষে চ- চলমান কোনো ভাব বুঝাবে, অর্থাৎ স্থির না, চলমান কোনো একটা ভাব বুঝাবে, তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারা মাছ ধরছে, আমি একটা চিঠি লিখছি। এখানে দুইটা ভাবে বলা যায়। যদি আপনি চলিত ভাষায় বলেন, তাহলে কি লিখছি, খাচ্ছি, যাচ্ছি। আর যদি সাধু ভাষায় বলা হয়, তাহলে আমাদের বুঝতেও একটু সুবিধা হয়। যেমন আমি একটা চিঠি লিখিতেছি, তারা গাড়ি চালাইতেছে, তারা ফুটবল খেলিতেছে। এই যে বর্তমান কালের চলমান একটা ভাব, ইটস কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা হচ্ছে চলমান বর্তমান কাল বা ঘটমান বর্তমান কাল। আমি একটা চিঠি লিখিতেছি, আই অ্যাম রাইটিং আ লেটার। সে একটা গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। কিভাবে আপনি বাক্যগুলো গঠন করবেন? খুব সহজ, দেখেন। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর সাবজেক্টের পর অ্যাম ইজ আর বসাতে হবে সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট আই হলে অ্যাম বসবে, সাবজেক্ট হি হলে ইজ বসবে, সাবজেক্ট দে হলে আর বসবে। তো বলা হচ্ছে যে
সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসবে, মূল ভার্বের পর আইএনজি বসবে, তারপর কিন্তু অবজেক্ট বসবে। আই অ্যাম রাইটিং আ লেটার, এই বাক্যটা আমি কিভাবে গঠন করলাম? প্রথমে সাবজেক্ট বসিয়েছি আই, প্রথমে সাবজেক্ট কি দিয়েছি? আই। তারপর দেখেন এখানে একটা অক্সিলারি ভার্ব দিয়েছি অ্যাম, অক্সিলারি ভার্ব কি দিয়েছি? অ্যাম, আই অ্যাম, এরপরে ভার্ব হচ্ছে রাইট। তো বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স হলেই সেখানে ভার্বের পর আইএনজি হয়। তো এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি। সে একটা গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং এ কার। সে ফুটবল খেলিতেছে, হি ইজ প্লেইং ফুটবল। দেখেন আমি আপনাদের কথা বলেছি প্রথমে যে প্র্যাকটিক্যালি টেন্স শিখাবো। প্র্যাকটিক্যাল জায়গাটা কি জানেন? আমি লিখছি, আই অ্যাম রাইটিং। এবার আপনি বলেন তো তুমি লিখছো কি হবে? ইউ আর রাইটিং। সে খাচ্ছে, হি ইজ ইটিং। তারা যাচ্ছে, দে আর গোয়িং। এখন প্র্যাকটিক্যাল জায়গাটা হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে আপনি যখন এই ভার্বগুলা মুখস্থ করবেন, ক্লাসের শুরুতে যারা ছিলেন তারা দেখেছেন যে কনজুগেশন অফ ভার্ব আমি দেখিয়ে এসেছি। অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। যে যত বেশি ভার্ব ফর্ম আয়ত্ত করতে পারবে তার কাছে ল্যাঙ্গুয়েজটা তত বেশি সহজ হবে। যেমন এই যে রাইটিং, রাইট শব্দের অর্থ লেখা, এই রাইটটা তো একটা ভার্ব। অর্থাৎ আপনাকে অনেক অনেক ভার্ব মুখস্থ করতে হবে। আমরা অনেক টিচাররা বলি যে ভোকাবুলারি মুখস্থ করো। ভোকাবুলারি বলতে কিসের ভোকাবুলারি বোঝায়? ভোকাবুলারি বলতে এই ভার্বের ভোকাবুলারি বোঝায়। রাইটিং, ড্রাইভিং, প্লেয়িং, ইটিং, ওয়াশিং, হ্যাঁ, লিসনিং, স্পিকিং, হেয়ারিং। অর্থাৎ এই ভার্ব গুলা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে, ভার্বের পরিবর্তনটা আপনাকে ধরতে হবে। যেমন দেখেন এখানে একটা ভার্ব আমি যদি লিখি, ভার্বের কিন্তু মূলত 5টা ফর্ম হয়। যেমন ই এ টি, ইট, তারপর লিখলাম এ টি ই, এট, ইট এট ইটেন, ই এ টি ই এন, ইট এট ইটেন। এর একটা আইএনজি ফর্ম হয় ইটিং, ই এ টি আই এন জি, ইটিং। আরেকটা ফর্ম হয় থার্ড পারসন ফর্ম, ই এ টি এস, ইটস। দেখেন এই যে ফর্মগুলা, এই ফর্মগুলা কিন্তু আমরা অনেকেই জানি না। এই ফর্মগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এই ফর্মগুলো আমরা যত বেশি মুখস্থ করব আমাদের কিন্তু কথা বলার দক্ষতা বেড়ে যাবে। ইট কোথায় কাজে লাগে? আমি ভাত খাই, আই ইট রাইস। যখন বলবেন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খাচ্ছি, এই যে জায়গাটা দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত, সে ভাত খায়, তখন কিন্তু আপনি ইটও ব্যবহার করতে পারবেন না, এটও পারবেন না। আপনাকে এই থার্ড পারসন ফর্মটা ব্যবহার করতে হবে, ইটস। তো এই 5টা করে ভার্বের, ভার্ব ফর্মের আমাদের একটা শীট রয়েছে, সেখানে 400টা ভার্ব ফর্ম রয়েছে। প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম রয়েছে। এই 5টা করে ফর্ম কেন লাগে? আমার গত ক্লাসটা যারা করেছিলেন ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, তারা ভালোভাবে দেখতে পেরেছিলেন। এই ভার্বের, যেমন ডু ভার্বের থার্ড পারসন ফর্ম কিন্তু ডাজ, হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাজ। এইটা দিয়ে আমি বাক্য তৈরি করেছিলাম। আমরা প্রায় কিন্তু ওই জায়গাটাতে ভুল করি, সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছিলাম ওই ক্লাসগুলোতে যারা ছিলেন। তো এখানে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে কাজ করে? আই, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর অ্যামিজার, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি। সে একটা গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং এ কার। এইবার আপনারা নিজেরা এখান থেকে বাক্য তৈরি করে দেখবেন, দেখি আমি পারি কিনা। এই রুল ঠিক রেখে যদি আপনি পারেন, তাহলে মনে করবেন যে টেন্স আপনার কাছে কমপ্লিট হয়ে গেছে। এবার আরো এখানে করতে হবে, আই অ্যাম রাইটিং এ লেটার। একটু আগে যারা আমি দেখিয়েছি ক্লাসের ভিতরে যারা ছিলেন জানেন, আই অ্যাম রাইটিং এ লেটার এই বাক্যটাকে আবার 4 ভাবে বলা যায়। আমি একটা চিঠি লিখিতেছি। আর এইটা নেগেটিভ কি হবে? আই অ্যাম নট রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি না। যদি বলা হয় আমি কি একটা চিঠি লিখছি, অ্যাম আই রাইটিং এ লেটার, অর্থাৎ এই যে অক্সিলারি ভার্বটা সবার প্রথমে নিয়ে গেলেই হয়ে যাবে। আর যদি বলা হয় আমি কি একটা চিঠি লিখছি না, অ্যামেন্ট আই রাইটিং এ লেটার, এইন্ট আই রাইটিং এ লেটার, অ্যাম নট কে এইন্ট বলা হয়, এ আই এন টি, ট্যাগ কোশ্চেন করতে গেলে এটা লাগে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর একটা দেখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝবো যে বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? কোন বাক্যের ক্রিয়ার শেষে, শুধু ক্রিয়াটা দেখেন, আমি একটা হেড ওয়ার্ড বলে রাখি, যারা টেন্সটা ধরতে পারেন না তাদের জন্য বলছি। আপনি একটা বাক্য বললে বুঝতে পারতেছেন না যে বাক্যটা কোন টেন্স, তো ওই বাক্যের ভিতরে প্রথমে আপনি ইংরেজিতে না হোক বাংলায় তো আপনি চিনবেন যে এইটা হচ্ছে ক্রিয়া। যেমন যদি বলা হয় সে গতকাল বাড়িতে এসেছিল, এখানে সে গতকাল বাড়িতে একটিও কিন্তু ভার্ব না, ভার্ব হচ্ছে কি এসেছিল। তো আপনারা যারা টেন্স আইডেন্টিফাই করতে পারবেন না, ওই বাংলা বাক্যের ভিতরে থেকে প্রথমে অবজেক্ট, সাবজেক্ট সব ঝেড়ে ফেলে দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, ওইখান থেকে প্রথমে
বাংলা বাক্যটা আপনি নিবেন। তো কি বললাম, সে গতকাল বাড়ি এসেছিল। দেখেন কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এমন বুঝালে পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু এসেছিল, এই ল একটু আগে দেখিয়েছি না যে পাস্ট সিম্পল টেন্সে কি থাকে, লাম লেম ল তাম তেম ত, লাম লেম ল তাম তেম ত। আমার প্রত্যেকটা ক্লাসে বিভিন্ন আমার পেইড কোর্সে যারা আসে, আমার কিন্তু বিভিন্ন ছন্দ দিয়ে, বিভিন্ন ছোট ছোট সূত্র দিয়ে আমি টেন্সটা পড়িয়ে থাকি। টেন্সের একটা সূত্র, টেন্সের একটা ছড়া আপনাদেরকে বলি, একটু মনে রাখবেন। আমরা অনেকে কিন্তু এক বাক্যে টেন্স মনে রাখতে পারি না, একটা ছন্দের মাধ্যমে আপনাদেরকে টেন্সটা আমি একটু বলি, একটু মনে রাখবেন। সেটা হচ্ছে, জাস্ট ওয়েট, যেমন এখানে একটা ছন্দ রয়েছে, টেন্সটা আমার একটা ছন্দের মাধ্যমে আপনারা মনে রাখতে পারবেন। ছন্দটা হচ্ছে, সবাই একটু শুনে রাখেন। যদি বলা হয় টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, সবকিছু এই ছন্দের ভিতরে, এই ছড়ার ভিতরে রয়েছে। অর্থাৎ ছড়াটা এমন: এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে গুড়ি গুড়ি, তিন মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তাদের আবার চার চার মেয়ে, এক নজরে দেখো চেয়ে। আমি আবার বলি, এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে গুড়ি গুড়ি, তিন মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তাদের আবার চার চার মেয়ে, এক নজরে দেখো চেয়ে। অর্থাৎ এক যে ছিল টেন্স বুড়ি, টেন্স নামক একজন বুড়ি বা একজন মহিলা, এক যে ছিল টেন্স বুড়ি, সে গুড়ি গুড়ি চলতো, তিনটা মেয়ে ছিল তার, একটা মেয়ের নাম হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা মেয়ের নাম পাস্ট টেন্স, একটা মেয়ের নাম হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। এই যে তিনটা মেয়ে বিয়ে দিল তিনটা ডিস্ট্রিক্টে, এই তিন মেয়ের আবার চারটা করে মেয়ে হলো। কি দুর্ভাগ্য, ওদের ছেলে হলো না। দুর্ভাগ্য না, এটা সৌভাগ্যই বলবো, ছেলে হোক মেয়ে হোক সবাই ভালো। তো বলা হচ্ছে এদেরকে আবার, এই তিনটা মেয়ের আবার চারটা করে মেয়ে হলো। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওই পাস্ট টেন্সেরও ঠিক তাই, ফিউচার টেন্সেরও ঠিক তাই। অর্থাৎ এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে গুড়ি গুড়ি, তিন মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তাদের আবার চার চার মেয়ে, এক নজরে দেখোছে। দেখেন টেন্সটা কিন্তু এখান থেকে, এই ছন্দের ভিতরে টেন্সটা আমরা শিখতে পারলাম, এখান থেকে কিন্তু আমরা টেন্সটা দেখতে পারলাম। তো আমরা ওই যে একটা মেয়ের আবার চারটা করে মেয়ে রয়েছে, এখানে পাস্ট টেন্সের, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল, অর্থাৎ অতীতে চলমান বুঝাবে। বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিল, তেছিলে এগুলো থাকে। কেমন দেখেন, তিনি ঘুমোচ্ছিলেন, আমি পড়ছিলাম, তুমি পড়ছিলে, মেয়েটি গান করিতেছিল। কখন করিতেছিল, করিতেছিল বুঝালে কিন্তু, এটা বললে কিন্তু অতীতকালে চলমান ছিল। আমি গতকাল রাত 10টার সময় ঘুমাইতেছিলাম, আমি গতকাল আমি কাজটি করতেছিলাম, আমি একটা ছবি আঁকিতেছিলাম, এটা কখন, অতীতকালের একটা চলমান ভাব বুঝাচ্ছে। এই জন্য এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান বা ঘটমান। কন্টিনিউয়াস টেন্সের অর্থ কি, চলমান বা ঘটমান। তো এটার দেখেন কিভাবে চিনবেন, বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকে। যেমন আমি বই পড়িতেছিলাম, তুমি বই পড়িতেছিলে, মেয়েটি গান করিতেছিল। একেবারে সহজ, সাবজেক্ট দিতে হবে, প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর অজয়ের দিতে হবে, সাবজেক্ট অনুসারে অজ বা ওয়ার যে কোনো একটি বসাতে হবে, তারপর মূল ভার্বের পর আইএনজি দিতে হবে, তারপর অবজেক্ট দিতে হবে। যেমন আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং, কি হবে বলেন, আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। তুমি পড়ছিলে, ইউ ওয়ার রিডিং, কি হবে, ইউ ওয়ার রিডিং। মেয়েটি গান করছিল, দ্য গার্ল অফ সিঙ্গিং। এই নিয়মে আপনি অনেকগুলা করেন। তো প্র্যাকটিক্যাল জায়গাটা কি জানেন, আমি কিছু রুল দেখাই দিব, ওই রুল ব্যবহার করে আপনি ইনস্ট্যান্টলি আরো কিছু বলতে পারেন কিনা। যদি বলা হয় তারা ফুটবল খেলিতেছিল, কি হবে, বলেন আমার সঙ্গে বলেন, মনে মনে বলেন, দে ওয়ার প্লেইং ফুটবল। তারা ভাত খাইতেছিল, দে ওয়ার ইটিং রাইস। সে মাছ ধরিতেছিল, হি ওয়াজ ক্যাচিং ফিশ। হ্যাঁ, সে একটা ছবি আঁকিতেছিল, হি ওয়াজ ড্রয়িং আ পিকচার। এই বাক্যগুলো আপনি আবার নেগেটিভ করার চেষ্টা করবেন, ইন্টারোগেটিভ করবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন। এইটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার টেন্স ক্লিয়ার হলো। দেখেন একটা ক্লাসে একবারে তো গ্রামারের সব দেখানো যায় না, যায়, এটা আপনারা বিবেচনা করে দেখবেন। তো আজকে টেন্সের ব্যাপারে যতটুকু আপনারা শিখতে পারছেন, এইটা বাড়িতে একটু অ্যাপ্লাই করবেন। আমার এই রেকর্ডেড ক্লাসটা একটু দেখবেন, এই পিডিএফ শিটগুলো একটু দেখবেন। টেন্স সম্পর্কে আশা করি আপনাদের কোনোদিন আর কোনো সমস্যা থাকবে না।
তো এইটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার একটু দেখবো, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবার দেখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতকালে চলমান কোনো ভাব বুঝালে, সরি ভবিষ্যৎকালে চলমান কোনো ভাব বুঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন দেখেন, আমি কাজটি করতে থাকবো, তুমি করতে থাকবে, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, সে ফুটবল খেলতে থাকবে, বৃষ্টি হতে থাকবে। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো চলমান ভাব বুঝালে তাকে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে, অর্থাৎ চলমান ভবিষ্যৎকাল। দেখেন কিভাবে আপনি চিনবেন যে এইটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স? আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি না, খুঁজে বের করতে পারি না কোনটি ফিউচার কন্টিনিউয়াস, কোনটি ফিউচার ইনডেফিনিট। যদি বলা হয় আমি ভাত খাবো, আমি ভাত খাবো, এটা সাধারণভাবে বোঝাচ্ছে ভবিষ্যৎকালে খাবো, আগামীকাল সকাল 10টার সময় আমি ভাত খাবো। কিন্তু যদি বলি আগামীকাল সকাল 10টার সময় আমি ভাত খেতে থাকবো, চলমান থাকবে, তখন কিন্তু এই বাক্যটা ফিউচার ইনডেফিনিট থাকলো না, তখন এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তখন এটা কোন টেন্স হলো বলেন? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। যেমন আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং, তুমি করতে থাকবে, ইউ উইল বি ডুইং, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। কি হবে? আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, উই উইল বি বা উই শ্যাল বি, এখানে শ্যাল বি না দিয়ে উইল বিটা দেওয়া বেটার, কারণ রিসেন্ট গ্রামারে শ্যাল এর ব্যবহারটা খুবই কম। উই উইল বি ওয়েটিং ফর ইউ। অর্থাৎ আমরা গঠন প্রণালীটা খুব সহজে দেখতে পারি। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, প্রথমে কি বসবে বলেন? সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপর শ্যাল বি বা উইল বি। তো এই শ্যাল বিটা আমি বাদ দিয়ে দিলাম, কেননা শ্যাল বি এর ব্যবহার বর্তমান সময় নেই। প্রথমে সাবজেক্ট, তারপর উইল বি, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর এক্সটেনশন। আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং, আই উইল বি ডুইং, এখানে একটা অবজেক্ট যোগ করে দেন, আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ডুইং দা ওয়ার্ক। আমি কাজটি করতে থাকবো না, আই ওন্ট বি ডুইং দা ওয়ার্ক, আমি কি কাজটি করতে থাকবো, উইল আই বি ডুইং দা ওয়ার্ক। দেখেছেন? তাহলে এইভাবে কিন্তু বাক্য বাড়াতে হবে। এই যে দেখেন এখানে স্ট্রাকচারের মাধ্যমে, একটা বক্সের মাধ্যমে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের হ্যাঁ বোধক, এই যে কন্টিনিউয়াস টেন্স, এখানে যে কোনো কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। যেমন আই, এখান থেকে একটা সাবজেক্ট নিতে হবে। দেখেন এর থেকে প্র্যাকটিক্যাল নিয়ম আর হয় না, একটা বক্সের মাধ্যমে সব টেন্স। আই, এবার থেকে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, অ্যাম নিবেন না ওয়াজ নিতে হবে না উইল বি নিতে হবে? তো এখান থেকে আমি অ্যাম নিলাম। কি নিলাম বলেন? অ্যাম। আই অ্যাম রাইটিং আ লেটার। একটু ভালোভাবে সবাই খেয়াল করব, কি নিয়েছি? আই। আই, এরপর এখানে আমি একটা অক্সিলারি ভার্ব নিয়েছি অ্যাম, এরপর একটা ভার্বের পর আইএনজি দিয়েছি রাইটিং, তারপর অবজেক্ট নিয়েছি আ লেটার, আই অ্যাম রাইটিং আ লেটার। তাহলে কি দাঁড়ালো? প্রথমে সাবজেক্ট নিতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছে, তারপর অ্যাম ইজ আর, তো আই এর পরে অ্যাম বসে, এরপর ভার্বের পর আইএনজি দিয়েছি, রাইট এর সঙ্গে আইএনজি রাইটিং, অবজেক্ট দিয়েছি আ লেটার। কি হলো? আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি। এই বাক্যটাকে আপনি ফিউচার পাস্ট কন্টিনিউয়াস করেন, আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম। এইটাকে আপনি ফিউচার কন্টিনিউয়াস করেন, আই উইল বি রাইটিং এ লেটার। আপনারা নিজেরাই পারবেন আমার এই দেখানো পথে। উই দিয়ে একটা বাক্য করেন তো, উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। এখানে আপনি পাস্ট কন্টিনিউয়াস করেন, উই ওয়ার প্লেইং ক্রিকেট। শুধু আপনাকে টেন্স অনুসারে অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে দিতে হবে, আর কিচ্ছু পরিবর্তন হবে না। উই আর প্লেইং ক্রিকেট, উই ওয়ার প্লেইং ক্রিকেট, উই উইল বি প্লেইং ক্রিকেট। অর্থাৎ উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি, উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছিলাম, উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। কি হবে? আমরা ক্রিকেট খেলতে থাকবো। দেখেন তাহলে এই কন্টিনিউয়াস ফর্মগুলা, এটা কি কঠিন? এখানে আরো একটা ফর্ম দিয়েছি দেখেন, শি দিয়ে করা যায়। শি ইজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে যোগদান করছে, শি ইজ জয়নিং দ্য পার্টি। এখানে ওয়াজ দেন, শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, শি উইল বি জয়নিং দ্য পার্টি। এখানে নিচে বাক্যগুলো দেওয়া আছে, আপনি নিজে নিজেই করতে পারবেন, সেই জন্য আমি এখানে তৈরি করে দিয়ে রেখেছি। আই এম সিঙ্গিং আ সং, আমি একটা গান গাইতেছি। তারপর কি? আমি একটা গান গাইতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই এম এর পরিবর্তে আপনাকে ওয়াজ বসাতে হবে। আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি একটা গান গাইতেছিলাম। এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে? আই উইল বি সিঙ্গিং আ সং, আমি একটা গান গাইতে থাকবো। তারপর দেখেন আই অ্যাম রাইটিং আ লেটার, এখানে শুধু এই সিং এর জায়গায় অ্যাম মানে রাইটটা আমি ব্যবহার করছি, অর্থাৎ সিঙ্গিং এখানে রাইটিং। আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি, আমি একটা চিঠি লিখিতেছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার। অর্থাৎ এই অক্সিলারি ভার্বটা চেঞ্জ করলে আপনার টেন্সও চেঞ্জ হয়ে যাবে, এতটুকু মনে রাখবেন। এবার দেখেন এই স্টেপ 2 এর মাধ্যমে আমরা কিভাবে না বোধক বাক্য তৈরি করতে পারি। এতক্ষণ তো আমরা দেখেছি অ্যাফার্মেটিভ, এবার দেখবো একটু নেগেটিভ। যেমন আমি ক্রিকেট খেলিতেছি, আই এম প্লেইং ক্রিকেট। কি বললাম?
আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলিতেছি। যদি বলা হয় আমি ক্রিকেট খেলিতেছি না, তখন কি হবে? আই এম নট প্লেইং ক্রিকেট। অর্থাৎ খুবই সহজ, এই যে অক্সিলারি ভার্বটা অ্যাম আছে না, এই অ্যাম এর সঙ্গে একটা নট বসাতে হবে। যেমন আই এম প্লেইং ক্রিকেট, আই এম নট প্লেইং ক্রিকেট। পৃথিবীতে যত বাক্য আছে আপনি এই নিয়মে করতে পারবেন। যেমন আই এম ইটিং রাইস, আই এম নট ইটিং রাইস, ওই অক্সিলারি ভার্বের পরে শুধু নট যোগ করতে হবে। কি বললাম? অক্সিলারি ভার্বের পরে নট যোগ করলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। পৃথিবীতে যত বাক্য আছে, কন্টিনিউয়াস টেন্সের যত বাক্য আছে, ওই বাক্যের পরে নট দিলে নেগেটিভ হয়ে যায়। যেমন হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, এই বাক্যটাকে কিভাবে নেগেটিভ করবেন বলেন তো? একেবারে সহজ, ওই ইজ এর পরে অক্সিলারি ভার্বের পরে নট। হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ নট গোয়িং টু স্কুল। আই এম নট প্লেইং ক্রিকেট, আই ওয়াজ নট প্লেইং ক্রিকেট, আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট। অর্থাৎ আমি ক্রিকেট খেলিতেছি না, আমি ক্রিকেট খেলিতেছিলাম না, আমি ক্রিকেট খেলতে থাকবো না। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা একটু খেয়াল করি, এইটার অ্যাফার্মেটিভ কি ছিল? আই উইল বি প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থাকবো। তো এখানে একটা অক্সিলারি ভার্ব আছে না, উইল বি, তো এই উইল বির সঙ্গে নট হবে। তো উইল বির সঙ্গে নট হবে না, নট হবে উইলের সঙ্গে, অর্থাৎ আই উইল নট বি প্লেইং ক্রিকেট। তো উইল নট কে সংক্ষেপে বলা হয় ওন্ট, আই ওন্ট বি প্লেইং ক্রিকেট। দেখেন, এই যেভাবে আপনাদেরকে শিখাচ্ছি, এইভাবে যদি আপনারা প্র্যাকটিক্যালি শিখতে চান, এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন রেগুলার ওয়েতে, আজকের শুধু একটা দিন না, রেগুলার যদি প্র্যাকটিস করা যায়, তাহলে টেন্স বা গ্রামারের যে কোনো আইটেম সম্পর্কে কি কোনো সমস্যা থাকবে? আপনাদের কি মনে হয়? না স্যার। নো স্যার। সবার সাড়া এই তো পাচ্ছি স্যার না। স্যার নো নো স্যার, নো স্যার, কোনো সমস্যা হবে না এইভাবে শিখাইলে। তো দেখেন, আমি এই যেভাবে শেখাই না, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি এইভাবে কিন্তু মানে খুব পরিশ্রম করে আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি। এবং টেন্সটা যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, এবং আমার ক্লাসে যারা পেইড কোর্স করে, মাত্র 3 থেকে 4টা ক্লাসের ভিতরে বেসিকের অনেক বিষয় আমি দেখিয়ে দেই। টেন্স কিন্তু একটা দিনে টেন্স শিখানো যায়, অপর আরেকটা দিনে কিন্তু ভয়েস চেঞ্জের ব্যবহারগুলো দেখা যায়, মডাল সেমি মডাল একদিনে ব্যবহার করা যায়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একদিনে শেখা যায়। ল্যাঙ্গুয়েজটা কি হয় জানেন, 2 থেকে 3 মাসের ভিতরে ফ্লুয়েন্ট হওয়া যায়। কিন্তু আমরা কোন জায়গা থেকে শুরু করব আর কোন জায়গায় গিয়ে শেষ করব, আমরা কোন লেসনের পরে কোন লেসন পড়বো, এইগুলো আমরা পারি না, বুঝি না। সেই জন্য কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজটা শিখে উপকৃত হতে পারছি না। এই দেখেন, এখানে আমার কোর্স কন্টেন্টটা সাজানো রয়েছে। প্রথম ক্লাসটা আমি যেদিন শুরু করি, অর্থাৎ আজকে হচ্ছে 27 তারিখ, 30 তারিখ থেকে আমার পেইড কোর্সের নতুন ব্যাচ সম্পূর্ণ। তো প্রথম দিন আমি শেখাবো হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে ইংরেজি শেখা শুরু করা যায়। ইন্ট্রোডিউসিং ক্লাস অফ ইংলিশ প্রোনাউন্সিয়েশন, আমরা প্রোনাউন্সিয়েশনে খুবই দুর্বল, আমরা আমাদের বাংলিশ ইংলিশ ব্যবহার করি। কিন্তু আমরা কিভাবে, দেখবেন যখন ফুটবল খেলায় ধারাবর্ষ দেয়, তখন কিন্তু মনে হয় যেন আমরা কিছুই বুঝতেছি না। তো আপনি প্রত্যেকটা সেন্টেন্স বুঝতে পারবেন যখন আপনি প্রোনাউন্সিয়েশন দেখবেন। ট্যাং টুইস্টার আইপিএ মেইনটেইন করে, অর্থাৎ ফনেটিক্স বলা হয়, 44টা সাউন্ড রয়েছে। আমরা এ বলি, বাসায় ডিকশনারি আছে না, আজকেই খুলে একটু দেখবেন, এ না, এটা উচ্চারণ হবে অ্যা। হ্যাঁ, অ্যা বা আ হবে। যেমন আই হ্যাভ এ পেন, এটা এ বলা যাবে না, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন। হ্যাঁ, আ বলতে হবে। কোথায় দি উচ্চারণ করব, কোথায় দা উচ্চারণ করব, এই কমন জিনিসটাও কিন্তু আমরা এখানে অনেকেই কিন্তু জানি না। অনেকে জানি, কিন্তু বেশিরভাগ আমরা জানি না। এই যে আমরা বেশিরভাগ জায়গায় দি বলে যাই, তো কোথায় দি উচ্চারিত হবে, কোথায় দা উচ্চারিত হবে, এই বেসিক জিনিসগুলা এখানে দেখেন আমার কোর্স কন্টেন্ট দ্বিতীয় ক্লাসে আপনি পাবেন। ইন্ট্রোডাকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আমরা প্যাসেজ রিডিং করতে পারি না, আমরা কোনটা কোন পার্টস অফ স্পিচ এটা খুঁজে বের করতে পারি না। প্রোনাউন্সিয়েশন হবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, সবগুলো ক্লাস কিন্তু এখানে ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে। দেখেন, টেন্সের উপরে শুধু 3টা ক্লাস, ইউজ অফ বি ভার্ব অ্যান্ড ডু ভার্ব, ইউজ অফ হ্যাভ ভার্ব, এটার উপর আমি গতকাল ক্লাস নিয়েছিলাম। গত ক্লাসে যারা ছিলেন, মডাল অক্সিলারি ভার্ব, সেমি মডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ কথা বলতে গেলে বা এই ভাষাটা শিখতে গেলে আমাদের বেশি কিছু প্রয়োজন হয় না, কিন্তু আমরা অনেক অপ্রয়োজনীয় জিনিস শিখতে যাই, যার কারণে আমরা ল্যাঙ্গুয়েজটা অনেক ভীতিপ্রদ করতে ফেলি। আমরা এটা বুঝতে পারি না, মনে করি যে আসলে ল্যাঙ্গুয়েজটা কত কঠিন। নো, আপনি যদি একটা গোছানো পদ্ধতিতে একটা মেন্টরের অধীনে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করেন, তো আমি মনে করি আপনি এই ল্যাঙ্গুয়েজটাতে কভার করতে পারবেন। যারা আইএলটিএস দিতে চাচ্ছেন, আইএলটিএস আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন কিন্তু আমি দেখেছি অনেক ভয় পেতাম, কিন্তু আসলে দেখলাম আইএলটিএস কিছুই না। যদি বেসিক গ্রামারটা জানা থাকে, যদি একটু ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, আইএলটিএস আপনি 7 পয়েন্ট পাবেন, একেবারে নো ডাউটলি বলতে পারি।
তো প্রথমে আপনাকে এই বেসিকের জায়গাটা দেখতে হবে। দেখেন এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। এই যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, ফিউচার টেন্সে আমরা একটু দেখব। যেমন ইজ হি গোয়িং টু মার্কেট, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পর বি হবে। ইজ হি গোয়িং টু মার্কেট, ওয়াজ হি গোয়িং টু মার্কেট, উইল হি বি গোয়িং টু মার্কেট। এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে বিটা হবে। সাবজেক্ট দেখেন এখানে দিয়েছি উইল, সাবজেক্ট এই যে উইল এর পরে কিন্তু এখানে এই যে উইল হি, উইল এর পরে অক্সিলারি ভার্বের পরে এখানে সাবজেক্ট বসাতে হবে। আমরা কিন্তু কি করি জানেন, সবাই ভুল করে বসে থাকি, উইল বি হি গোয়িং টু মার্কেট, আমরা সবাই কিন্তু এটা লিখে ফেলি উইল বি হি গোয়িং টু মার্কেট। নো, এখানে অক্সিলারি ভার্বের পর আপনাকে সাবজেক্ট বসাতে হবে। উইল হি বি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যেতে থাকবে। আর ইউ ড্রাইভিং আ কার, আর ইউ ড্রাইভিং এ কার, তুমি কি গাড়ি চালাইতেছো, তুমি কি গাড়ি চালাইতেছিলে। ওয়ার ইউ ড্রাইভিং এ কার, একেবারে সহজ, এখানে আর এর পরে আমি শুধু ওয়ার ব্যবহার করেছি। আর এর পরে কি ব্যবহার করেছি, ওয়ার ব্যবহার করেছি। দেখেন পরবর্তীতে আমরা একটু পারফেক্ট টেন্সটা দেখবো। পারফেক্ট টেন্সটা আমি বলেছিলাম কেন কাজে লাগে, আমরা কথা বলতে গেলে পারফেক্ট টেন্সের ব্যবহার খুব পরিমাণে করে থাকি। কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, পারফেক্টের বাংলা কি কেউ বলতে পারবেন, পারফেক্টের বাংলাটা কি কেউ বলতে পারবেন, পারফেক্টের সঠিক বাংলাটা কি। আমরা কিন্তু এর বাংলা অর্থটাও জানি না। পারফেক্টের বাংলা অর্থ হচ্ছে পুরা ঘটিত। পারফেক্টের বাংলা অর্থ কি বলেন, পুরা ঘটিত। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে, এরূপ বুঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তার কালকে কোন টেন্স বলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। চিনিবার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে, ইয়াসেন এমন থাকবে। ইয়াসি, ইয়াসো, ইয়াসেন। যেমন আমি ভাত খেয়েছি, সে একটি কলম কিনিয়াছে, বাবা বাড়িতে এসেছে, সে ইংরেজি শিখেছে। অর্থাৎ যে কাজটা করা হয়ে গেছে কিন্তু তার ফল এখনো অনেক সময় বিদ্যমান থেকে যায়, এই ধরনের কালগুলাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি, এটা কিন্তু অতীতকাল বুঝাবে না। খেলেছি বললে কখন বুঝাবে, একটু আগে খেলে আমরা বাসায় এসেছি। আমরা ক্রিকেট খেলেছি, সে ইংরেজি শিখেছে, তুমি কাজটা করেছো, আমি ভাত খেয়েছি। ভাত খেয়েছি বললে কি বোঝায় জানেন, একটু আগে খেয়েছি, ভাত কিন্তু এখনো আমার সেই ফলটা এখনো রয়েছে। আমি 2 দিন আগে খেয়েছিলাম, এটা পাস্ট টেন্স হয়ে যাবে। অর্থাৎ বলা হচ্ছে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, সংজ্ঞাটা দেখেন, কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান রয়েছে, এরূপ বুঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এর বাংলাটা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। এর বাংলাটা কি হবে, পুরাঘটিত বর্তমান কাল। অর্থাৎ কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে। যেমন এর গঠন প্রণালীটা খুবই সহজ, সাবজেক্ট প্লাস, here you can see সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, সাবজেক্ট অনুসারে হ্যাজ বা হ্যাভ বসাতে হবে, প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। যখন দেখেন, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখনই অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ বসবে। মনে রাখবেন হ্যাজটা কখন বসবে, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হবে তখন হ্যাজ ব্যবহৃত হবে, অন্য পৃথিবীর সব জায়গায় হ্যাভ ব্যবহৃত হবে। আমরা কিন্তু এই সহজ জায়গাটা জটিল করে ফেলি। কি বললাম, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহৃত হবে, অন্য জায়গাগুলোতে হ্যাভের ব্যবহার হবে। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। সে ইংরেজি শিখেছে, হি হ্যাজ লার্নড ইংলিশ। তুমি কাজটা করেছো, ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক। আমি একটা গাড়ি চালিয়েছি, আই হ্যাভ ড্রিভেন আ কার, আই হ্যাভ ড্রিভেন আ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। অর্থাৎ দেখেন সাবজেক্ট বসেছে এই যে আই হ্যাভ ড্রিভেন এ কার। এই বাক্যটা যদি আমি একটু বুঝাই তাহলে কিভাবে আসে, যেমন দেখেন আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর এখানে যেহেতু সাবজেক্ট আই, তারপর এখানে হ্যাভ বসেছে, তারপর ড্রাইভ শব্দের অর্থ গাড়ি চালানো, এই ড্রাইভ থেকে এসেছে ড্রিভেন। আমি এই জন্য একটা কথা আপনাদের আবারও বলছি, আপনারা কনজুগেশন অফ ভার্ব ক্লাসের শুরুতে আমি যে ভার্ব ফর্ম গুলো দেখিয়েছি এইগুলো একটু মুখস্থ করবেন। এছাড়াও আমরা জানি ভার্বের 5টা করে ভার্ব ফর্ম হয়, আমরা তো এতদিন জানি 3টা, ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, নো। আপনাকে 5টা করে ফর্ম জানতে হবে। তো 5টা করে ভার্বের ভার্ব ফর্মের একটা শীট আমার কাছে রয়েছে, ওখানে প্রায় 400টা ভার্ব ফর্ম রয়েছে, যে 400টি ভার্ব আমাদের ডে টু ডে লাইফে প্রতিনিয়ত কাজে লাগে।
তো ওই শীটটা আপনাদেরকে দেওয়া হবে। এটা পেইড কোর্সের বিভিন্ন ব্যাচে দিয়ে থাকি, আপনারাও পাবেন, সমস্যা নাই। তো এই ভার্ব ফর্মগুলো যে ড্রিভেন, আই হ্যাভ ড্রিভেন এ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। আচ্ছা, ড্রাইভ শব্দের অর্থ গাড়ি চালানো, এটা আমরা অনেকেই জানি, কিন্তু আমি একটা গাড়ি চালিয়েছি আপনি যদি এখানে ব্যবহার করেন আই হ্যাভ ড্রাইভ এ কার, বাক্যটা হবে? হবে, কিন্তু এটা ভুল বাক্য হবে। তো এখানে কি করতে হবে? আই হ্যাভ ড্রিভেন আ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। এখানে ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, এই ড্রিভেন যে V3 ফর্ম, এটা কিন্তু আগে থেকে আপনার একটু মুখস্থ করে রাখতে হবে, তবেই কিন্তু আপনি বাক্যটা গঠন করতে পারবেন। এই জন্য বলছি যে প্র্যাকটিক্যালি টেন্স শিখতে হবে। আমি একটা গাড়ি চালিয়েছি, যদি বলা হয় আমি একটা বাড়ি তৈরি করেছি, কি হবে? আই হ্যাভ মেড আ হাউস। আমি একটা জামা কিনেছি, আই হ্যাভ বট আ শার্ট। আমি একটা মাছ ধরেছি, আই হ্যাভ কট এ ফিশ। দেখেন, এখানে কিন্তু আমার নিয়মটা ঠিক থাকবে, শুধু ভার্ব পরিবর্তন হচ্ছে, অবজেক্ট পরিবর্তন হচ্ছে, সাবজেক্ট পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তনটা যদি আপনি ধরতে পারেন, আপনি কেন পারবেন না? আপনাকে বললাম যে আপনি বইমেলায় গিয়েছিলেন, ইংরেজিতে কিছু বলেন। আপনাকে বললাম যে বুক ফেয়ার সম্পর্কে কিছু বলেন। আপনি যা বলতে চাইবেন, দেখবেন আপনার ব্রেনে প্রথমে কিন্তু বাংলায় চলে আসবে। তো ওই বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করে দিলেই তো আপনার একটা প্যারাগ্রাফ হয়ে গেল, একটা অ্যাপ্লিকেশন হয়ে গেল, একটা কম্পোজিশন হয়ে গেল। তো বাংলা থেকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবেন? আপনাকে টেন্স জানতে হবে, আপনাকে মডাল ভার্বের ব্যবহার করতে হবে, প্যাসিভ মুড জানতে হবে। মাছ বিক্রি করা হয়, দেখবেন টু লেট দেওয়া থাকে যে এই জমিটা বিক্রয় করা হবে। যেখানে সাবজেক্ট বা কর্তা ডিরেক্টলি না থাকে, সেখানে কিন্তু অবজেক্ট সাবজেক্টের জায়গায় বসে। এই জমিটি বিক্রয় করা হবে, এখানে কি কর্তা লেখা আছে? কে বিক্রি করবে, তারা কারো কি নাম দেওয়া আছে? কোনো পার্টির নাম দেওয়া আছে? দেওয়া নেই। শুধু লেখা রয়েছে এই জমিটি বিক্রয় করা হবে। এই বাক্যগুলো কিভাবে করবেন? পজিটিভ ভার্ব শিখাবো কিভাবে, দেখেন, আমি আমার চুল কাটিয়েছি। হ্যাঁ, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে খাওয়াচ্ছে। আমি একটা বাড়ি তৈরি করিয়েছি, আমি আমার বাড়িতে রং করিয়েছি। নিজে না করে যখন অন্যকে দিয়ে কাজ করানো হয়, তখন তাকে পজিটিভ মুড বলে, অর্থাৎ প্রযোজক ক্রিয়া। সে এখানে কাঁদিতে কাঁদিতে এলো, সে এখানে নাচিতে নাচিতে এলো। এই যে বাক্যগুলা, আমরা শুধু টেন্স শিখে কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারবো না, টেন্সের বাইরেও কিন্তু আমাদের অনেক আইটেম শিখতে হয়। তো এটা তো একদিনে একটা দুইটা ক্লাসে শেখানো সম্ভব না। অর্থাৎ আপনাকে একজন মেন্টর, আমার কাছে আপনাকে ক্লাস করতে হবে আমি তা বলছি না, যেখানেই করবেন, প্রকৃতপক্ষে যারা ভাষাটা শিখতে চাচ্ছেন, যারা সম্পদ হিসাবে নিতে চাচ্ছেন, তারা একজন নির্দিষ্ট মেন্টরের অধীনে 1 থেকে 2 মাস একটু কন্টিনিউ করবেন। আমি জোর গলায় বলতে পারি আপনি ল্যাঙ্গুয়েজটা শিখবেনই। কিন্তু আজকে এখানে, কালকে ইউটিউবের একটা ভিডিও দেখলেন, পরের দিকে ফেসবুকে একটা ভিডিও দেখলেন, আপনি কখনো ল্যাঙ্গুয়েজটা শিখে শেষ নামাতে পারবেন না, বিশ্বাস করেন। আর যদি একজন মেন্টরের অধীনে থাকেন, আমার তো কোর্স কন্টেন্ট গুলো আপনাদেরকে দেখিয়েছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার কোর্স কন্টেন্ট। এখানে 70টা ক্লাস থাকবে। এই ক্লাসগুলোতে আপনি একেবারে শুরু থেকে, বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন, তাদের জন্য আমাদের স্পেশাল কি স্পোকেন ক্লাস থাকে। যারা কথা বলতে পারছে না, একেবারেই দুর্বল, তাদের জন্য কিন্তু আমরা 1-to-1 সেশনও করিয়ে থাকি, অর্থাৎ পার্সোনালি কিন্তু আপনারা পড়তে পারবেন। এই যে টেন্সের জায়গাগুলো দেখাচ্ছি, এইগুলো আপনি একেবারে মানে পার্সোনাল ক্লাসেও, যদি আপনি মনে করেন যে স্যার অনেক বড় ব্যাচে আপনি বুঝতে পারি না, পার্সোনাল ব্যাচও কিন্তু আমাদেরকে থাকে বিভিন্ন সময়, বিশেষ করে ছুটির দিনগুলাতে। তো দেখেন, যদি কেউ ভর্তি হতে চান, একটু কাইন্ডলি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিবেন। যদি কেউ মনে করেন যে আমার টেন্স বোঝানোর পদ্ধতিটা ভালো, অন্য গ্রামার আইটেম গুলো স্যারের কাছে আমি পড়ে শিখতে পারবো, আমি ফ্লুয়েন্ট হতে পারবো, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কাইন্ডলি একটু লিখে রাখবেন। এখন না হোক, পরবর্তী যদি কোনো সময় হয় আপনার, আমাকে একটু নক দিবেন। এই ক্লাসটার মাধ্যমে আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন। আমি যতটুকু জানি আপনাদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করব। শুধু রাইটিং না, শুধু লিসেনিং না, স্পিকিং না, প্রত্যেকটা 4টা স্কিলে আপনি ডেভেলপ করতে পারবেন আমাদের এই ব্যাচ থেকে। তো দেখেন, যে জায়গাটা বলছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখলে আমরা কিন্তু আমাদের অজানা অচেনা অনেক কথাগুলো বলতে পারবো। এখানে দেখেন, পারফেক্ট টেন্সের একটা বক্স এখানে দিয়েছি। আমার প্রত্যেকটা ক্লাসে কিন্তু এইভাবে বক্স থাকে। বক্স দিলে কি হয় জানেন? প্র্যাকটিক্যালি আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। যেমন দেখেন, আই হ্যাভ ডান দি জব, এখান থেকে একটা সাবজেক্ট নিতে হয়েছে আই। সাবজেক্ট কি নিয়েছি বলেন? আই। তারপর এখান থেকে আই এর পরে আমি হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো? এটা আমরা নিশ্চয়ই জানি, আই এর পরে হ্যাভ বসবে, আই হ্যাভ। তারপর ভার্বের V3 কি নিতে হবে? ডান। আই হ্যাভ ডান। তারপর কি হবে? অবজেক্ট বসাতে হবে দা ওয়ার্ক। বাক্যটা কি হলো? আই হ্যাভ ডান দা ওয়ার্ক। এর অর্থ কি? আমি কাজটা করিয়াছি। হুম। এখানে আপনারা নিজেরা একটু করেন তো কি হবে? উই হ্যাড প্লেড ক্রিকেট, ইউ উইল হ্যাভ ওয়াচড টিভি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। দেখেন, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, হ্যাঁ,
উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। ইউ উইল হ্যাভ ওয়াচড টিভি, তুমি টিভি দেখিয়া থাকবে। দেখেছেন? তাহলে পারফেক্ট টেন্স যারা পারবে এই বক্স থেকে আমি ক্রিকেট খেলেছি কি হবে, আই হ্যাভ প্লেড ক্রিকেট। আমি ক্রিকেট খেলেছিলাম, আই প্লেড ক্রিকেট। আমি ক্রিকেট খেলে থাকবো, আই উইল প্লে ক্রিকেট। সে টেলিভিশন দেখেছিল, হি হ্যাজ ওয়াচড টিভি। সে টেলিভিশন দেখেছিল, হি হ্যাড ওয়াচড টিভি। দেখেন, এই যে বাক্যগুলো আপনারা কেন পারবেন না বলেন? একটা বাক্য দিয়ে আপনাদের একটা রুল আমি দেখাই, একটা বাক্য থেকে কিভাবে আমরা 30টা বাক্য গঠন করতে পারি। ল্যাঙ্গুয়েজটা আসলে খুবই সহজ, কিন্তু আমরা এটাকে বিভিন্নভাবে কঠিন করে ফেলি। আমরা কোথা থেকে শুরু করব, কোন জায়গায় শেষ নামাবো, এইটা আমরা বুঝতে পারি না, যার কারণে কিন্তু ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে কঠিন হয়ে যায়। মাত্র কয়েকটা ক্লাসের মাধ্যমেই ভাষাটা কিন্তু খুব ভালোভাবে শেখা সহজ। দেখেন, 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব। আমি বলেছি না, ভার্বের পরিবর্তনকেই টেন্স বলে। একটা ভার্ব পরিবর্তন করে আপনি 30টা বাক্য তৈরি করতে পারবেন। এখানে দেখেন, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই না। তাহলে এখানে কিভাবে করলাম, এই বাক্যটাকে আমি প্রথমে অ্যাফার্মেটিভ করেছি, আই গো টু স্কুল। তারপর এই বাক্যটাকে আমি নেগেটিভ করেছি, আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। একটা বাক্যকে আমি 4 ভাবে মুভ করলাম, অর্থাৎ অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। এইবার দেখেন, এখানে প্রেজেন্ট টেন্সের পরে আমি এই বাক্যগুলোকে পাস্ট টেন্সে দেখি একটু করতে পারি কিনা। কিভাবে করবেন, আই ওয়েন্ট টু স্কুল। এই যে বলছি না, একটা বাক্যকে কিভাবে 30টা বাক্যে রূপান্তর করবেন। তো এখানে প্রথম আমার ভার্বটা ছিল গো, প্রথম ভার্বটা ছিল কি, গো। এইবার দেখেন, এখানে নিয়ে এসেছি ওয়েন্ট। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে যাইনি, কি হবে, আই ডিডন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম, ডিড আই গো টু স্কুল। হুম, আমি কি স্কুলে যাইনি, ডিডন্ট আই গো টু স্কুল। দেখেছেন, ডিডন্ট আই গো টু স্কুল। তাহলে এখানে আপনি গো ভার্ব থেকে আমি ওয়েন্ট নিয়ে এসেছি পাস্ট ফর্মে। এইবার দেখেন, এইখান থেকে ফিউচার ফর্মে আমি নিয়ে আসতেছি একটা মাত্র ভার্ব গো। সেই গো থেকে আমি কতটা ভার্ব বাক্য গঠন করতে পারি। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। কি বললাম, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই ওয়ন্ট গো টু স্কুল। আমি কি আজ স্কুলে যাব, বা আমি কি স্কুলে যাব, উইল আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না, ওন্ট আই গো টু স্কুল। দেখেছেন? তাহলে এখানে ফিউচার টেন্স করলাম, পাস্ট টেন্স করলাম, প্রেজেন্ট ফর্ম করলাম, আরো রয়েছে। দেখেন কত ভাবে আমরা এটা করতে পারি। হ্যাভ দিয়ে করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পারফেক্ট ব্যবহার করেছি। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, কেবল পারফেক্ট টেন্স দেখিয়েছি না। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই হ্যাভেন্ট গন টু স্কুল বা আই হ্যাভ নট গন টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছি, হ্যাভ আই গন টু স্কুল। আমি কি স্কুলে যাইনি, হ্যাভেন্ট আই গন টু স্কুল। দেখেছেন? এরপরে আরো দেখেন, এখানে এই যে শিট না, এই ক্লাসটা আজকে হয়তো নিতে পারবো না, এখন আর সময় নাই, আমার পরবর্তীতে আরো একটা ক্লাস রয়েছে। তো এখানে এই একটি মাত্র শিটের মাধ্যমে, এখানে আমি যদি মনে করি যে কোনো একজন ব্যক্তির কথা বলি, আপনি 1000 বাক্য জানেন, ইংরেজিতে আপনি 1000 সেন্টেন্স জানেন, 1000 অ্যাফার্মেটিভ বাক্য। এই 1000 বাক্যকে আমি একটা জাদুবিদ্যার মাধ্যমে 30,000 বাক্যে রূপান্তর করে দিতে পারি। তো 30,000 শব্দ, 30,000 সেন্টেন্স যদি আপনার জানা থাকে, আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। ফ্লুয়েন্টলি আপনি লিখে রাখেন। কি বললাম, আপনি 1000 সেন্টেন্স জানেন, ইংরেজি সেন্টেন্স। মনে করেন আই গো টু স্কুল, এইটা জানেন। এই একটা বাক্যকে 30টা বাক্যে করে দেওয়া যায়। এইখানে দেখেন, মডাল ভার্বের একটা ব্যবহার দেখাই, ক্যান দিয়ে। ক্যান শব্দের অর্থ পারা। আমি যেতে পারি, কি হবে, আই ক্যান গো। আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কি যেতে পারি না, ক্যান নট আই গো। কি হবে বলেন, ক্যান নট আই গো। আমি কি যেতে পারি না। এরপর দেখেন, এই ক্যানের পাস্ট টেন্স, একটা জিনিস একটু মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের গো ভার্ব দিয়ে শিখাচ্ছি। কি ভার্ব দিয়ে শিখাচ্ছি বলেন, গো। তো দেখেন, আমি এই গোটা কখনো পরিবর্তন করিনি, অর্থাৎ গো থেকে আমি ওয়েন্ট করেছি বা গন করেছি, কিন্তু আমার সেই ভার্বটা কিন্তু ঠিক আছে। গো থেকে আমি কিন্তু অন্য কোথাও যাইনি। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম না, আই কুড নট গো। আমি কি যেতে পারতাম, কুড আই গো। আমি কি যেতে পারতাম না, কুডেন্ট আই গো। দেখেন, আমি স্কুলে যেতে পারি, এখানে সম্ভাবনা বোঝালে কি বোঝায় বলেন তো। সম্ভাবনা, যেমন আজ বৃষ্টি হতে পারে, মে ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলেন, মে। একটু মনে রাখবেন সবাই এই কথাগুলা। যেমন আই মে গো টু স্কুল, অর্থাৎ আমি আজকে স্কুলে যেতেও পারি, নাও পারি।
আই মে নট গো টু স্কুল টুডে, আমি আজ স্কুলে নাও যেতে পারি। আমি কি আজ স্কুলে যেতে পারি, তখন ওই যে অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব এটা সবার প্রথমে নিয়ে আসলেই এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। দেখেন একটা নিয়ম কি জানেন, কিছু কিছু সূত্র রয়েছে, এই সূত্র যদি আপনি জানেন, ক্লুগুলো যদি জানেন, আপনি হাজার হাজার শত শত বাক্য তৈরি করতে পারবেন। কি, যেমন আই মে গো টু স্কুল টুডে, আমি আজ স্কুলে যেতে পারি। তো বলা হচ্ছে অ্যাসার্টিভ কোনো বাক্যকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, তো ওই অ্যাসার্টিভ বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, ওইটাকে সবার প্রথমে এনে বসিয়ে দিলেই বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন এই বাক্যটা দেখেন, আই মে গো টু স্কুল টুডে, আমি আজ স্কুলে যেতে পারি। আর আমি কি আজ স্কুলে যেতে পারি, এখানে ওই বাক্যে যে অক্সিলারি ভার্বটা ছিল, ওই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে নিয়ে এসেছি, মে আই গো টু স্কুল টুডে, মে আই গো টু স্কুল টুডে, আমি কি আজ স্কুলে যেতে পারি, আমি কি আজ স্কুলে যেতে পারি। দেখেছেন, তাহলে এই বাক্যটা আমরা কি করলাম, এই বাক্যটা আমরা এই মেয়েটাকে সবার প্রথমে নিয়ে আসলাম। এবার এই বাক্যটাকে নেগেটিভ করেন কি হবে, মে আই নট গো টু স্কুল টুডে, আমি কি আজ স্কুলে যেতে পারি না। এইবার যখন অবশ্যই একটা জোর প্রয়োগ করা বুঝাবে, তখন কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে। যেমন আমি অবশ্যই স্কুলে যাব, আই মাস্ট গো টু স্কুল। আমি স্কুলে যাব না বা আমি অবশ্যই স্কুলে যাব না, আই মাসেন্ট, মাস্ট নট কে বলা হয় মাসেন্ট, আই মাসেন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব, মাস্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না, মাসেন্ট আই গো টু স্কুল। দেখেছেন, তাহলে এখানে মনে রাখবেন এই একটা মাত্র, দেখেন আমার স্কুলে যাওয়া দরকার, এই গো ভার্ব দিয়ে আমি 30টা বাক্য করেছি। এইখানে আপনাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিতে পারি, আপনারা এইটা করবেন, রাইট ভার্ব দিয়ে একটা করবেন। যেমন হি রাইটস, WRITES, হি রাইটস আ লেটার, LETTER। দেখেন হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, তাই না। এই বাক্যটা দিয়ে, এই যে ভার্ব দিয়েছি রাইট, এই রাইট ভার্ব দিয়ে আপনি বাক্য তৈরি করবেন। এই রাইট ভার্বটা দিয়ে, একটু বড় করে দেয়, এই রাইট ভার্বটা দিয়ে আপনি বাক্য তৈরি করবেন। এবং আগামী ক্লাসে কেউ যদি বলতে চান, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আপনার কারেক্ট হয়েছে নাকি রং হয়েছে, আমি এটা কারেকশন করে দিব। হি রাইটস এ লেটার, এটা প্রথমে চলে যাবেন, একেবারে প্রথমে। যেমন এখানে বলেছি আমি স্কুলে যাই, কি বললাম, আই গো টু স্কুল। এখানে আপনি লিখবেন যে সে একটা চিঠি লেখে। এবার আমি স্কুলে যাই না, ওইটার নেগেটিভ লিখবেন, সে একটা চিঠি লেখে না। আমি কি স্কুলে যাই, ওই চিঠি লেখার ওইটার ইন্টারোগেটিভ কি হবে, সে কি একটি চিঠি লেখে। অর্থাৎ এই শীটটা আমি আপনাদেরকে আজ ক্লাস শেষে দিব, এইটা থেকে আপনারা এই 30টা বাক্য গঠন করা শিখবেন। একটা ভার্ব দিয়ে যদি 30টা বাক্য গঠন করা যায়, 400টা ভার্ব রয়েছে আমার কাছে, যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে। এই 400টি ভার্ব ব্যবহার করে আপনি কত হাজার বাক্য তৈরি করতে পারবেন, একটু চিন্তা করে দেখেন। একটা ভার্ব দিয়ে 30টা বাক্য হচ্ছে, তাহলে 400 ভার্ব দিয়ে আপনার কত বাক্য হচ্ছে, চিন্তা করেন এইবার। তো এখানে এইভাবে পেইড কোর্সে কিন্তু আমি আপনার স্টুডেন্টকে দেখিয়ে থাকি। আর যারা পেইড কোর্সে আসতে চান, যদি কেউ মনে করেন যে ইনি শিখাতে পারে, এই স্যারের কাছে শিখে আমি কিছুটা উপকৃত হতে পারবো, আর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যারা যেতে চান, যারা আইএলটিএস দিতে চাচ্ছেন, যারা প্রবাসী রয়েছেন, 1-to-1 সেশনেও ক্লাস করতে পারবেন। যারা ফ্রিল্যান্সিং করছেন, আপনি ইংলিশ বলতে পারেন না, গুগল ট্রান্সলেটর ব্যবহার করে করে আপনার বায়ারের সঙ্গে কথা বলতে হয়, এটা খুব বোরিং লাগে। কিন্তু আপনি যদি ডিরেক্টলি তার সঙ্গে কথা বলতে পারেন, দেখবেন সে আপনার ভাষাটা বুঝবে, আপনার কাজ পাওয়ার পরিমাণও বেড়ে যাবে। এখানে যারা বিভিন্ন কর্পোরেট জব করছেন, আপনার ফ্রিল্যান্সে মানে ফ্লুয়েন্সিটা আপনার নাই, আপনার প্রমোশন হচ্ছে না, সেই জায়গাটাও আপনি কভার করতে পারবেন। আপনি যদি ল্যাঙ্গুয়েজটা শিখে রাখেন, আমি খুব ভালো করে বলতে পারি আপনার লস হবে না। কেন জানেন, আপনি ল্যাঙ্গুয়েজটা শিখলে আপনার নেক্সট জেনারেশনকে আপনি শিখাতে পারবেন, আপনার বাইরে প্রাইভেট পড়তে দেওয়া লাগবে না। এখানে আমাদের কাছে শিখে, ইংরেজি শিখে অনেকে টিউশনি, অনেকে অনলাইনে বিভিন্ন জায়গায় পড়ানো শুরু করে দিয়েছে। তো আপনাকে বলা হচ্ছে যে ফার্স্ট ফার্স্ট লার্নিং দেন আর্নিং, প্রথমে শিখতে হবে। যত লার্নিং তত আর্নিং, মনে রাখবেন আপনি যত বেশি ভালো জানবেন, আপনার আর্নিংটাও কিন্তু তত বেশি ভালো হবে। তো আমার প্রথম কথা এবং শেষ কথা হচ্ছে, এই যে আপনাকে কনজুগেশন অফ ভার্বের এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব, এইগুলো আপনারা একটু মুখস্থ করবেন। কেন করবেন তার ব্যাখ্যা আমি আমার ক্লাসে বহুবার দিয়েছি। যদি বলা হয়, যেমন ড্রাইভ, ড্রাইভ শব্দের অর্থ চালানো, ড্রাইভ শব্দের অর্থ কি বলেন তো, চালানো। এখন এই ড্রাইভ শব্দের অর্থ চালানো যদি বলা হয় চালিয়েছিল বা চালিয়েছিলাম, তখন আপনাকে ড্রোভ ব্যবহার করতে হবে। আমি একটা গাড়ি চালিয়েছিলাম, আই ড্রোভ এ কার। আমি একটা গাড়ি চালিয়েছি, আই হ্যাভ ড্রিভেন এ কার। টেন্স কি, এই ভার্বের পরিবর্তনকেই টেন্স বলে। আমি ভাত খাই, এটা কি, আইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস। এই যে কখনো হ্যাভ ইটেন, কখনো এট,
আর কখনো ইট, এই তিনটা যে পরিবর্তন, এই পরিবর্তনকেই মূলত টেন্স বলে। আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাব। এই যে দেখেন তিন জায়গায় তিন রকম বললাম, প্রেজেন্ট ফর্মে যাই, পাস্ট ফর্মে গিয়েছিলাম, আর প্রেজেন্ট পারফেক্টে অর্থাৎ যখন পার্টিসিপল হবে তখন গিয়াছি, বা যদি বলা আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। অর্থাৎ আমাকে ভার্বের পরিবর্তনটা বুঝতে পারলে টেন্সটা আমার কাছে কিন্তু সহজ হয়ে যাবে। তো দেখেন এখানে আপনাদের জন্য আমি যে বিষয়গুলো সাজিয়ে রেখেছি, প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় সেটা আপনাদের আজকে একটু দেখিয়ে দিব। আমি এটা ক্লাসের শুরুতে বলেছিলাম যে কিভাবে আমরা প্রেজেন্টেশন দিতে পারি। দেখেন, আমরা নতুন যারা প্রথম কথা বলতে চাই, কিভাবে আমরা কথা বলা শুরু করব, তাই না? বলা হচ্ছে স্টার্টিং এন্ড এন্ডিং, এই দুটোর উপরে কিন্তু আপনার নম্বর, বিশেষ করে যারা আইএলটিএস দেয় তাদের কিন্তু ওই মক টেস্ট দিতে হয়, বা ভাইভাতে যখন কথা বলতে হয় তখন কিন্তু আমাদের ফ্লুয়েন্সিটা থাকে না। আমরা অনেকে ভীত সন্ত্রস্ত হই, আমাদের কথা বের হয় না। এটা কেন? আমরা স্পিকিং ইংলিশে খুবই দুর্বল। তো এখানে আমাদের কথা বলতে গেলে কোনো মানুষের সামনে হঠাৎ কোনো বিষয়ের উপর আপনি প্রেজেন্টেশন দিবেন, কিভাবে দিবেন দেখেন। প্রথমে এটা বলতে হবে, সময়টা যদি বিকেলের দিকে হয় বা সন্ধ্যার দিকে হয়, বলতে হবে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ মিস্টার সৈকত, বা দিস ইজ মিস্টার রনি, দিস ইজ মিস্টার শিহাব। এখানে যার যার নামটা বলবেন। ফার্স্ট আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর অর স্যার অর ব্রাদার। এখানে তার নামটা যদি জানা থাকে নামটা বলবেন, না জানা থাকলে বলার দরকার নেই। ফর গিভিং মি সাচ এ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। আমার মডারেটর স্যারকে ধন্যবাদ জানাতে চাই, আপনাদের সামনে এই বিষয়ের উপরে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য তাকে আমি ধন্যবাদ দিতে চাই। Today's topic is corona pandemic. Today's topic is book fair. Today's topic is traffic jam. Today's topic is school magazine. যে যে টপিক রয়েছে এখানে টপিকটার নাম বলবেন। তারপর বলতে হবে ডিয়ার অডিয়েন্স। কি বলবেন বলেন? ডিয়ার অডিয়েন্স। এইবার আপনি বডি অফ দা আর্টিকেল, আপনার যে বিষয়ের উপরে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে সেই বিষয়ে এখানে কথা বলবেন। আপনি 2 মিনিট 5 মিনিট যা কথা বললেন বললেন, এবার আপনাকে শেষ নামাতে হবে। আপনি শেষ করবেন, কিভাবে শেষ করবেন দেখেন, এইটা বলতে হবে, দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স, আই হোপ the conversation will help us in our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, আল্লাহ হাফেজ। এটা বলে আপনি শেষ করবেন। অথবা একটি মাত্র বাক্যে শেষ করতে পারবেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। অর্থাৎ আপনি গ্রামার শিখছেন, এখানে যারা ক্লাস করছেন আমি বলতে পারি অনেকেই কিন্তু খুব ভালো গ্রামার জানেন কিন্তু কথা বলতে পারেন না। কেন জানেন? আপনার প্র্যাকটিসের জায়গাটা খুবই দুর্বল। এই যে প্রেজেন্টেশন দেওয়া, আমার পেইড কোর্সের প্রত্যেকটা স্টুডেন্ট ফ্লুয়েন্ট হয়ে বের হয়, সে 2 মাসের ভিতরেই কিন্তু সে কথা বলতে পারে। কিভাবে? তাকে প্রত্যেকটা ক্লাসের শেষ 10 মিনিট 15 মিনিট প্রেজেন্টেশন দেওয়ার জন্য, এবং আমাদের শেষের ক্লাস দিয়ে শেষের যে ক্লাসগুলা থাকে প্রচুর পরিমাণে কনভারসেশন করাই, প্রচুর পরিমাণে স্পিকিং করাই। কেন পারবেন না? আপনি অবশ্যই পারবেন। এই জায়গাগুলো আপনাকে পারতে হবে। আপনি মনে করবেন যে ল্যাঙ্গুয়েজটা আমাকে শিখতেই হবে, আমার দ্বিতীয় কোনো অপশন নাই। তো এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য দেখেন আমরা অনেক চেষ্টা করে, বিশেষ করে সোহাগ স্যার নিজের হাতে একটা বই লিখেছে। এই বইটা দেখতে পাচ্ছেন, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, একটা সংগঠন, সেই সোনামুখের নাম দিয়ে বইটা তৈরি করা হয়েছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এখানে কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি। যারা মনে করছেন যে আমার কোর্সে ভর্তি হতে পারবেন না, যদি মানি প্রবলেম থাকে, তারা একটা বইও নিতে পারেন। আমার যে ক্লাস রেকর্ডগুলা, এই ক্লাস রেকর্ডগুলা বা আমাদের বইয়ের ভিতরে আমরা যে ক্লাসগুলা করাই বইয়ের ভিতরেও কিন্তু এই অধিকাংশ ক্লাসগুলো রয়েছে। আর কেউ যদি মনে করেন যে স্যারের ক্লাসগুলো থেকে আমি উপকৃত হতে পারবো, পেইড কোর্সে ভর্তি যদি হতে চান, তাহলে আমাদের আর সিট সংখ্যাও বেশি থাকে না, 25 থেকে 30 জনের বেশি ব্যাচে নেই না। তো যদি কেউ ভর্তি হতে চান তাহলে তারা আমার এই নম্বরে একটু নক করবেন, হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে 0920694174। আর যদি কেউ মনে করেন যে কোনো পার্সোনাল কথা আমাকে বলবেন,